বেশ, তো ফিফথ সেমিস্টারে তোমাদের আজকে শুরু হতে চলেছে থিওরি অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটি সাবজেক্টটা কিন্তু আমি যদি একদম আদির একদম প্রথমকার কথা বলি, এটা কিন্তু কোনোদিনই ম্যাথসের সাবজেক্ট হিসেবে শুরু হয়নি। এটা চিরকালই গ্যাম্বলারদের সাবজেক্ট ছিল, অর্থাৎ যারা ধরো জুয়ারি বলে যাদের, তাদের সাবজেক্ট ছিল। শুরুর দিকে সাবজেক্টটার কোনো ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না। লোকজন মনে করতো যে 4 বার যদি একটা কয়েনকে টস করি তাহলে 2 বার হেড 2 বার টেল করতে পারে, অর্থাৎ প্রবাবিলিটি অফ হেড হলো 2/4, প্রবাবিলিটি অফ টেল হলো 2/4। এইরকম একটা ধারণা নিয়ে মোটামুটি একটা সাবজেক্টের শুরু হয়েছিল। সাবজেক্ট বলে তখন কোনো অস্তিত্ব ছিল না, তখন শুধুমাত্র গ্যাম্বলিং এর পারপাসে যতটা দরকার হতো ততটা ইউজ হতো। কিন্তু গ্যাম্বলিং মানে বুঝতে পারছো, দেখো ছোটখাটো পাড়ার গ্যাম্বলিং সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখনই আইপিএল লেভেলের গ্যাম্বলিং হয়, যখনই কোনো একটা ওয়ার্ল্ড কাপ লেভেলে গ্যাম্বলিং হয়, তখন সেখানে কোটি কোটি ডলারের প্রশ্ন, ঠিক আছে? এবং যারা এই কোটি কোটি ডলার খরচা করে তারা নিশ্চয়ই চাইবে যে তাদের যে অ্যাসেট ভ্যালু সেটা কোনোদিন না কমে অন্তত কিছুটা হলেও বাড়ুক। সো ন্যাচারালি এই যে যারা গ্যাম্বলিং এ ছিল তারা প্রচুর পরিমাণে ম্যাথমেটিশিয়ানদের বলতে শুরু করলো একটা সময় যে আপনারা অন্তত এর জন্য একটা থিওরি বানান। এবং ম্যাথমেটিশিয়ানরাও দেখলো যে মানুষের যেখানে ইন্টারেস্ট আছে সেখানে থিওরি অবশ্যই দরকার। তো সেই থেকে জন্ম হলো থিওরি অফ প্রবাবিলিটির। এই থিওরি অফ প্রবাবিলিটির শুরুতে প্রচুর লোকজন প্রচুর ডেফিনেশন দিয়েছেন, তবে সবচেয়ে মোস্ট আপডেটেড ডেফিনেশন যেটাকে আমরা মেনে চলি সেটা দিয়েছিলেন কলমগ্রফ। তবে দেখো, তোমাদের এই ইতিহাস জেনে তো লাভ নেই যে কে ডেফিনেশন দিয়েছিলেন না দিয়েছিলেন। তোমরা আজকে যে মডার্ন প্রবাবিলিটি পড়ছো সেটা একজনের অবদানের জিনিস নয়। মডার্ন প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যেটা পড়ছো সেটা আজকে পর্যন্ত টিল ডেট, এই ডেট পর্যন্ত মডিফাই হয়ে চলেছে। বিভিন্ন থিওরি নতুন নতুন আসছে, পুরানো বিভিন্ন থিওরিকে আপডেট করা হচ্ছে, তো রেগুলার আপডেট হচ্ছে। এবং এই সাবজেক্টটা কি বলতো, এই সাবজেক্টটা হচ্ছে বলতে পারো একদম হালের সাবজেক্ট, একদম নিউয়েস্ট, মানে বলতে পারো যে ম্যাথামেটিক্সের থেকে অনেক নতুন সাবজেক্ট। ম্যাথমেটিক্স অনেক পুরনো সাবজেক্ট, প্রবাবিলিটি অনেক নতুন সাবজেক্ট, ঠিক আছে? আর যদি মার্কেট ভ্যালু জিজ্ঞাসা করো তাহলে আজকের দিনে সমস্ত ম্যাথমেটিক্সের স্টুডেন্টদের, ধরো যদি আমি বলি যে 100 জন স্টুডেন্ট ম্যাথমেটিক্স পড়ছে, কথার কথা আর কি, মানে রিসার্চ করছে, তাদের মধ্যে ধরে রাখো মোটামুটি 80 জনের প্রবাবিলিটির উপরে কাজ। শুধু প্রবাবিলিটি নয়, প্রবাবিলিটির সাথে বিভিন্ন সাবজেক্টের কম্বিনেশন থাকে, যেমন বায়োলজি থাকে, যেমন অ্যালজেব্রা থাকে, যেমন টোপোলজি থাকে, যেমন সেট থিওরি থাকে, বিভিন্ন সাবজেক্টের কম্বিনেশনে মেকানিক্স থাকে, প্রবাবিলিটির সাথে কম্বিনেশন হয়, ঠিক আছে? কোয়ান্টাম ফিল্ড থিওরির সাথে প্রবাবিলিটির কম্বিনেশন হয়, কোয়ান্টাম ফিজিক্সে প্রবাবিলিটি ইউজ হয়, সব জায়গায়, কেমিস্ট্রিতে প্রবাবিলিটি ইউজ হয়, সব জায়গায়, ঠিক আছে? তো এখন এই সাবজেক্টের ফিল্ড অনেক বেশি। এই এরকম একটা লার্জ ফিল্ডের সাবজেক্ট আজকে যদি তুমি একটু ভালো করে শিখতে পারো, যদি এই সাবজেক্টে তোমার ইন্টারেস্ট গ্রো করে, তাহলে ভবিষ্যতে তুমি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারবে। আমাদের ইন্ডিয়াতে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স পড়ানোর সবচেয়ে নামকরা ইনস্টিটিউট হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট, ঠিক আছে? এরাই প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স এই দুটো সাবজেক্টের তুমি বলতে পারো মানে ইন্ডিয়াতে সবচেয়ে নামকরা আর কি, সবচেয়ে ফেমাস, সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট যেখান থেকে খুব ভালো জায়গায় পৌঁছায়। এরকম প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স এর উপর কাজ হয় যে সমস্ত জায়গায়, তার মধ্যে ম্যাক্সিমাম কাজ হয় এই আমাদের আইএসআই এবং সিএমআই তে। তো আজকে তুমি যদি এই সাবজেক্টে ইন্টারেস্ট গ্রো করতে পারো, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এমএসসি করতে চাও, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কি এমএসসি করব, কিসে এমএসসি করব সেই নিয়ে অনেকে কনফিউজড আছো। ধরো তুমি ম্যাথসে এমএসসি করবে ভেবে রেখেছো, তো তোমার জন্য একটা নতুন ফিল্ড খুলে যাবে। তুমি চাইলে স্ট্যাটে এমএসসি করতে পারো, ম্যাথসে এমএসসি করতে হবে এমন কোনো ব্যাপার নেই। কারণ দেখো, সত্যি কথা আজকে যদি বলি, যার ফিল্ড বেশি, যার অ্যাপ্লিকেশনের জায়গা বেশি, যার অপরচুনিটি বেশি, আমি তোমাকে সেই জায়গায় যাওয়ারই সাজেশন দেব, ঠিক আছে? আজকের দিনে কার ফিল্ড বেশি? আজকের দিনে ম্যাথসের ফিল্ড কম, আজকের দিনে ফিল্ড বেশি হচ্ছে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স, আজকের দিনে ফিল্ড বেশি হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সমস্ত এই যে সাবজেক্টগুলো বললাম সবটাই কিন্তু প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স থেকে শুরু হয়। তুমি যদি মেশিন লার্নিং বলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, ডেটা সায়েন্স বলো, সবাই প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স ছাড়া চলবে না, ঠিক আছে? অ্যালজেব্রা লাগবে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স লাগবে, প্রোগ্রামিং লাগবে, এই হচ্ছে এই সাবজেক্টগুলোর মেন জায়গাটা। আর সেরকম কিছু লাগে না, ঠিক আছে? তো অ্যালজেব্রা তো তোমাকে পড়তেই হবে। প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্সটা এখানে তুমি যে পড়ার সুযোগ পাচ্ছ, সেই সুযোগটাকে যদি নিজের অ্যাডভান্টেজিয়াস পজিশনে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমার সামনে একটা আলাদা রাস্তা খুলে যাচ্ছে। আমার কাছে আগের সেমিস্টারে, মানে আগের ইয়ারে, এরকম বহু স্টুডেন্ট আছে যারা আইআইটি জ্যামে ম্যাথস না দিয়ে স্ট্যাটিস্টিক্স জ্যাম দিয়েছিল,
এবং স্ট্যাটিস্টিক্স জ্যামের ফ্যাসিলিটি কি জানো? স্ট্যাটিস্টিক্স জ্যামে সিট কম হলেও স্ট্যাটিস্টিক্স জ্যামে চান্স পাওয়াটা সহজ। ম্যাথসের সিট বেশি জ্যামে, কিন্তু ম্যাথসের কম্পিটিশন অনেক বেশি। ম্যাথসের জ্যাম যতজন দেয় সেই রেশিওটা যদি ক্যালকুলেট করা হয় যে কতগুলো সিট বাই কতজন দেয়, সেই রেশিওটা অনেক কম। প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্সে সিট কম মানছি, কিন্তু দেয়ও কমজন স্ট্যাটিস্টিক্সের জ্যামটা, সো ওখানে চান্স পাওয়াটাও সহজ। আর আমি তোমাকে একটু আগেই বললাম স্ট্যাটিস্টিক্সের ফিল্ড অফ অ্যাপ্লিকেশন বেশি, সেই জন্য স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি এটা পড়ার সুবিধাটা বেশি। মানে এটা পড়লে যে তুমি লাভজনক জায়গাটায় যাবে না, সেটা অনেক বেশি, ম্যাথসের থেকে অনেক বেশি। মানে ম্যাথসকে আমি যদি 10-এর মধ্যে 8 দিই বা 10-এর মধ্যে 7 দিই, মানে আমি কিসের ক্ষেত্রে বলছি? আমি সুযোগের ক্ষেত্রে বলছি, অপরচুনিটির ক্ষেত্রে বলছি, বুঝতে পারছি? আমি অপরচুনিটির ক্ষেত্রে বলছি। সাবজেক্টের কোয়ালিটি বলো, সাবজেক্টের ডেপথ বলো, সেখানে ম্যাথস অনেক এগিয়ে, অনেক এগিয়ে। কারণ প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স নতুন সাবজেক্ট, আমি বারবার বলছি নতুন সাবজেক্ট, ম্যাথস অনেক পুরানো সাবজেক্ট, ঠিক আছে? সুতরাং সেখানে ম্যাথস অনেক এগিয়ে। সাবজেক্টের ডেপথ বলো, এলিগেন্স বলো, বিউটি বলো, ম্যাথস তো সবার উপরে, অবভিয়াসলি ম্যাথসের উপরে কেউ হয় না। কিন্তু প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স অপরচুনিটির দিক থেকে অনেক আগে। তুমি অন্যান্য সাবজেক্টের তুলনায় নিয়ে এসো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, সবার থেকে এগিয়ে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স। শুধু ম্যাথসের থেকে এগিয়ে নয়, সবার থেকে এগিয়ে। আজকে একটা কম্পিউটার সায়েন্সের ছেলে যখন পাশ করে বেরোচ্ছে, তার চাকরি পাওয়ার চান্স যত, স্ট্যাটিস্টিক্সের ছেলে একটা পাশ করে বেরোলে তার চাকরি পাওয়ার চান্স অনেক বেশি তার থেকে, বুঝতে পারছি? ফিজিক্সের স্টুডেন্ট, কেমিস্ট্রি স্টুডেন্ট, আগের জেনারেশনে কি ছিল আমি তোমাকে বলি, আজ থেকে 20 বছর আগের জেনারেশনে কি ছিল? একটা ছেলে কেমিস্ট্রিতে পাশ করে বেরোলো, তার চাকরি পাওয়ার চান্স অনেক বেশি। কারণ কোম্পানির কেমিস্ট লাগতো, আজকে লাগে না, কোম্পানির কেমিস্ট খুব কম লাগে। এখন ম্যাক্সিমাম কাজ মেশিনে করে, কেমিস্ট শুধু কন্ট্রোল করে। আগে কেমিস্ট হাতে কাজ করতো, এখন কেমিস্ট হাতে কাজ করে না। সো কেমিস্ট্রির ছেলের চান্স পাওয়ার জায়গাটা কমে গেছে ন্যাচারালি, বুঝতে পারছি? ঠিক আছে? কিন্তু স্ট্যাটিস্টিক্সের চান্স অনেক বেশি। আমি বারবার বলছি, এই সাবজেক্টটা জানে কম লোক, চান্স অনেক বেশি, তাই সুযোগ এখানে বেশি। যদি এই সুযোগটা কাজে লাগাতে পারে, এমনিতে তো তোমাকে সাবজেক্টটা পড়তে হবে, শিখতে হবে, মার্কস তুলতে হবে, সেটা তো করতেই হবে। যখন সেই তোমাকে পড়তেই হচ্ছে, তাহলে কেন তুমি ভালো করে না পড়ে নরমালি পড়ে রেখে দেবে? একটু ভালো করেই পড়ে দেখো না, হয়তো সাবজেক্টটা তোমার ভালো লেগে গেল, হয়তো ভবিষ্যতে এই সাবজেক্টটাতেই তুমি কাজকর্ম করতে চলে গেলে। এবং আমি যেটা বারবার বলছি যে এখানে মার্কেটে ভ্যালু বেশি, সুযোগ বেশি, চান্স বেশি, তো কেন তুমি সেই অপরচুনিটিটাকে কাজে লাগাবে না যখন তোমাকে পুরোটাই পড়তে হচ্ছে? সত্যি কথা বলতে গেলে তুমি যতটা স্ট্যাট এখানে পড়বে বা প্রবাবিলিটি পড়বে, যদি পুরোটা পড়ো, আমি এখানে বারবার ধরে কোট করছি কেন যদি পুরোটা পড়ো, মোস্ট অফ দ্য টিচার্স যারা এই সাবজেক্টটা পড়ান, তারা লাস্টের দিকে গিয়ে স্ট্যাট পড়ান না, সিম্পল, ঠিক আছে? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট সেই কারণে স্ট্যাট জানে না, ম্যাথসে পাস করে যাচ্ছে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স শুধু স্ট্যাটে কমন কোশ্চেন করে চলে যায়। তার ক্ষেত্রে কিন্তু সেই অপরচুনিটিটা নেই, তাহলে সে স্ট্যাটে পরীক্ষা দেবে কি করে? সে আইআইটি জ্যামে স্ট্যাট সাবজেক্টের উপর পরীক্ষাটা দেবে কি করে? সেই জন্য দিতে পারে না, ঠিক আছে? সেই জন্য সে দিতে পারে না, কারণ সে যদি স্ট্যাট না পড়ে, সে যদি শুধু কমন এইগুলো আসে, এই 10টা কোয়েশ্চেন করে নিলাম, এর মধ্যে থেকে 4-5টা চলে আসবে, ব্যাস আমি মার্কস তুলে বেরিয়ে যাব, এই পলিসিতে যদি পড়া হয়, তাহলে কি করে সে স্ট্যাটে ভালো চিন্তা ভাবনা রাখতে পারবে? কি করে কনফিডেন্স পাবে? পাবে না তো, ঠিক আছে? এইটাই রিজন, এইটাই কারণ যে আমাদের ম্যাথসে অলমোস্ট অনেক কিছু থাকা সত্ত্বেও, যতটা তোমার ম্যাথসে আছে না, এইটা যদি তুমি পড়ে যাও, তাহলে আইআইটি জ্যামের সিলেবাস টোটাল কমপ্লিট। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে বলছি, কথাটা মাথায় ঢুকছে? এমনিতে আইআইটি জ্যামের প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স সিলেবাসে, মানে স্ট্যাটিস্টিক্সে যে জ্যাম হয় তার সিলেবাসে লিনিয়ার অ্যালজেব্রা থাকে, সিকোয়েন্স থাকে, রিয়েল অ্যানালিসিস টুকটাক থাকে, ভেক্টর স্পেস একটু আধটু থাকে, ঠিক আছে? তার সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, তার সাথে হিউজ যেটা থাকে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি, ঠিক আছে? তো সেই সিলেবাসটা টোটালি এখানে থাকছে তোমার। কিন্তু তুমি আজকে যদি ভালো করে না পড়ো, আমি বারবার ধরে এই জায়গাটা মেনশন করছি, আমি স্ট্রাইক করছি, কেন? কারণ বহুজন তোমার বন্ধু বান্ধব দেখবে, ঠিক আছে? অবভিয়াসলি আমার কাছে পড়লে তো পুরোটা পড়তে হবে, কারণ দেখো আমার কাছে স্ট্যাটিস্টিক্সটা মেন সাবজেক্ট, ঠিক আছে? তো আমি স্ট্যাটিস্টিক্স একদম শেষ পর্যন্ত পড়াবো, তাতে যত টাইম লাগে লাগুক, যাতে যদি আমাকে 4টে করে ক্লাস দিতে হয় প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমি স্ট্যাটিস্টিক্স শেষ পর্যন্ত পড়াবো। প্রথম কথা, আমি আজ পর্যন্ত কোনো ম্যাথসের টিচারকে দেখিনি, ঠিক আছে, যে স্ট্যাটিস্টিক্স পুরোটা পড়িয়েছে, আজ পর্যন্ত দেখিনি। তুমি চাইলে ভেরিফাই করে নাও, তোমার যে সিনিয়র, তার সিনিয়র, তার সিনিয়র, তার সিনিয়র, সবার কাছ থেকে ভেরিফাই করে নাও। এবং কতটা পড়ানো হয়? স্ট্যাটিস্টিক্সের প্রথম 2টো চ্যাপ্টার পড়িয়ে দেয়, ঠিক আছে? ওকে,
বাইভেরিয়েট পর্যন্ত পড়িয়ে দেয়, বাইভেরিয়েট পড়িয়ে তারপরে যে ওই তোমার কি বলে ওটাকে টেস্টিং অফ হাইপোথিসিস, যেটা টেস্টিং অফ হাইপোথিসিস 1, টেস্টিং অফ হাইপোথিসিস 2, ওটা জাস্ট কমন কোয়েশ্চেন করিয়ে দেয়। আগে তো তাও অনেকে করাতো না, এখন হয়তো সেমিস্টার সিস্টেমে একটু একটু কমন কোয়েশ্চেন করিয়ে দেয়। আমি জানি না কে কি করায়, বাট ওই শেষের দিকে চ্যাপ্টার কেউ পড়ায় না, ঠিক আছে। এবং অনেক সময় ছেলেমেয়েরা মনে করে যে আর নিতে পারছি না, এত পড়লাম আর নিতে পারছি না, ওইটুকু বাদ দিলাম না হয়। কিন্তু ওইটুকু যে বাদ দিলে তুমি, তোমার লাভ কিছু হলো না। এই সাবজেক্টটা পুরোটা যে পড়লে, ওইটুকু যে বাদ দিলে তুমি জ্যামে বসতে পারবে না, কারণ তোমার জ্যামে বসার কনফিডেন্স থাকবে না। তুমি ওইদিকে ধরো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে উইক হয়ে গেলে, প্রচুর কোয়েশ্চেন থাকে টেস্টিং অফ হাইপোথিসিস থেকে, তো তোমার বেসটা নড়বড়ে হয়ে থাকলো। আর আমি বারবার বলছি, আজকে ম্যাথসের যা ভ্যালুর দিক থেকে যদি দেখো, মার্কেট ভ্যালুর দিক থেকে যদি দেখো, তার যা ভ্যালু, তার থেকে স্ট্যাটিস্টিক্সের ভ্যালু অনেক বেশি। তুমি যদি এই সাবজেক্টটা শিখতে পারো, তাহলে তোমার লাইফে আলাদা একটা ভ্যালু অ্যাড করবে। শুধু মার্কস একটা ভ্যালু আছে, সেটা আমি যাচ্ছি না, সেটা তো আছেই। তার সাথে এই সাবজেক্টটা যদি শিখতে পারো, যদি এই সাবজেক্টটা তোমার মানে মাথার মধ্যে গেঁথে যায়, তাহলে কিন্তু আলাদা একটা ভ্যালু অ্যাড করবে, যেটা কিনা অন্য কোনো সাবজেক্ট হুট করে দিতে পারে না। এরকম কিছু সাবজেক্ট আছে, খুব হাতে গোনা কিছু সাবজেক্ট আছে যারা পারে, তাদের মধ্যে স্ট্যাটিস্টিক্স একটা। আর একটা ব্যাপার আছে, ভালো ভ্যালু অ্যাড করবে এরকম সাবজেক্ট, সেটা হলো তোমার 6 সেমিস্টারে আসে টপোলজি। জানো, আমার এই যে এবছর লাস্ট টপোলজির ব্যাচে 2 জন স্টুডেন্ট ছিল। মানে 2 জন স্টুডেন্ট কি করেছে তারা আমি বলছি, ছিল তো অনেকে, তাদের মধ্যে 2 জনের কথা আমি তোমাকে বলছি। একজন আমাদের যে বিবেকানন্দ ইউনিভার্সিটি আছে বেলুড় মঠ, ঠিক আছে, ওখানে চান্স পেয়েছে, ওকে। এবং আর একজন সেন্ট্রাল ইউনিভার্সিটি হায়দ্রাবাদে চান্স পেয়েছে, ঠিক আছে। এদের মধ্যে কমন ছিল এই টপোলজি সাবজেক্ট, এবং দুজনেই যে বেলুড় মঠের ছেলেটা, সেখানেই মেনলি বলি। অ্যাকচুয়ালি বেলুড় মঠে আমাদের অ্যালজেব্রা টপোলজি হচ্ছে মেন পেপার, মানে ওদের কাছে অ্যালজেব্রা টপোলজিটাই সব কিছু। ওরা অ্যালজেব্রা টপোলজির উপর প্রচুর স্টুডেন্টের উপর কাজ করে, এবং যারা ওখানে প্রফেসর আছে তারা সবাই অ্যালজেব্রা এবং জিওমেট্রির উপর স্ট্রং, খুব মানে ওদের ফিল্ডের কাজেই হচ্ছে এটা। মানে ওদের ওখানে যারা যায় স্টুডেন্টরা, তারা অ্যালজেব্রা টপোলজি নিয়ে কাজ করে। যত টিচার ওখানে আছে, তারা অ্যালজেব্রা টপোলজি নিয়ে ম্যাক্সিমাম টিচার, ঠিক আছে। তো যখন ইন্টারভিউ দিতে গেছে, ঠিক আছে, তখন দেখা গেল যে ও একমাত্র যে নিজে থেকে বলেছে, মানে জিজ্ঞেস করা হয়, কোয়েশ্চেন করা হয় ইন্টারভিউতে, যে তুমি কোন সাবজেক্টে ইন্টারভিউতে কমফোর্টেবল, তুমি তোমার মতো সাবজেক্ট চুজ করে নাও, আমরা সেই সাবজেক্টে কোয়েশ্চেন করবো, এইরকম ভাবে বলা হয় সব জায়গায়। তুমি যেখানে এমএসসি করতে যাও, যেখানে তুমি যে সাবজেক্টে এমএসসি করতে যাও, যদি ইন্টারভিউ হয়, বা পিএইচডি করতে যাও, যদি ইন্টারভিউ হয়, তোমাকে এই অপশনটা দেওয়া হয়, তোমার পছন্দের একটা সাবজেক্ট তুমি বলো, যেটাই তোমাকে কোয়েশ্চেন করলে তুমি কমফোর্টেবল। ওই স্টুডেন্টটা একমাত্র যে এখানে গেছে আর কি, RKMVRE-তে গেছে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটিতে গেছে, ওই একমাত্র যতজন ইন্টারভিউ দিতে গেছিল তাদের মধ্যে, ঠিক আছে, যে ওইটা চুজ করেছে। এবং ও কি করে জানলো যে ও একমাত্র, সেটা আমি বলছি। এটা জানা তো সম্ভব না যে আর কেউ বলেছে কিনা যে আমি টপোলজিতে ইন্টারভিউ দেবো, আর কেউ বলেছে কিনা, কি করে জানো, আমি তোমায় বলছি সেটা। তো যখন ওকে অপশন দিয়েছিল যে কোন কোন সাবজেক্ট তুমি ইন্টারভিউ দিতে চাও আর কি, তখন ও 2টো সাবজেক্ট বলেছিল, এক বলেছিল টপোলজি, 2 বলেছিল রিয়াল অ্যানালিসিস। এবং তখনই ওকে প্রফেসররা বলেছে আর কি, যারা ইন্টারভিউতে ছিল, যে তুমি প্রথম, এতজন তো ইন্টারভিউ নিলাম, তার মধ্যে তুমি প্রথম যে টপোলজিটাকে সিলেক্ট করলে। এবং মোটামুটি ও সবই পেরেছে, যা যা ধরেছে, এবং প্রচন্ড খুশি। এই যে তোমাকে ভ্যালুটা দিল একটা মানুষ, যে ধরো এরকম নাম করা একটা ইউনিভার্সিটির প্রফেসর, তুমি তো এটা মানো এবং জানো যে দেখো ক্যালকাটা ইউনিভার্সিটিতে যত লোক পড়ায়, তার থেকে অনেক দামি নামি কোয়ালিটির লোক ওখানে পড়ায়। ক্যালকাটা ইউনিভার্সিটির যত প্রফেসর আছে, সবার থেকে অনেক বেশি কোয়ালিটির লোক ওখানে পড়ায়। কেন আমি তোমায় বলছি এটা, কারা পড়ায় ওখানে, চলো একটু দেখা যাক। ওখানের এক্স প্রফেসরের একজনের নাম বলি, মোহন মহারাজ। তিনি কে? তিনি ইনফোসিস প্রাইজ উইনার। ইনফোসিস প্রাইজ কি? সায়েন্সে ভারতবর্ষে সবচেয়ে দামি প্রাইজ হচ্ছে ইনফোসিস প্রাইজ, সবচেয়ে নামি দামি প্রাইজ হচ্ছে ইনফোসিস প্রাইজ, ঠিক আছে। তো উনি ওখানকার এক্স প্রফেসর, ইনফোসিস প্রাইজ উইনার হলেন, এবং তারপরে বর্তমানে উনি টিআইএফআর-এ পড়ান। তাহলে বুঝতে পারলে ওখানকার কোয়ালিটির লোক কিরকম। মোহন মহারাজ, ঠিক আছে, উনি হার্ভার্ড থেকে পিএইচডি করে এসেছেন। তারপরে আরেকজনের নাম বলি, শ্রমিক বাসু। উনিও হার্ভার্ড থেকে পিএইচডি করে এসেছেন, এবং উনি আগে ওখানে পড়াতেন, বর্তমানে আইএসআই কলকাতায় পড়ান, ঠিক আছে। আরেকজনের নাম বলি,
আমাদের হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউটের একজন ডিন, ঠিক আছে, রিটায়ার করার পর বর্তমানে ওখানে পড়ান। হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে তোমার আমাদের এলাহাবাদে ম্যাথামেটিক্সের ওয়ান অফ দ্য টপ মোস্ট ইনস্টিটিউট, ঠিক আছে। আর একজন জার্মান প্রফেসর আছেন স্টিফেন বেয়ার বলে, তিনি ওখানে পড়ান। আরও আমি নাই বললাম, প্রচুর আছে, ঠিক আছে। আর কত বলবো, যাদের কথা বললাম মোটামুটি শুনে বুঝে গেছো যে ওটা কিরকম কোয়ালিটির জায়গা। মানে তোমাকে যদি আমি বলি ইন্ডিয়ার মধ্যে ম্যাথামেটিক্সে ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউটস, তার মধ্যে ওর নাম আসে। যদি টপ 5 বলা হয় তার মধ্যে ওর নাম আসে। ISI, CMI, TIFR, IISc এই সমস্ত লেভেলের ইনস্টিটিউট ওটা, ঠিক আছে। তো দেখো এইখানকার লোকজনেরা সাবজেক্টটাকে ভ্যালু দিচ্ছে, মানে বুঝতে পারছো যে সাবজেক্টটার নিশ্চয়ই একটা ভ্যালু আছে। তো টপোলজি হচ্ছে এরকম ভ্যালু সাবজেক্ট, যেটা পড়ে তুমি ভ্যালু পাবে, ঠিক আছে। ঠিক তেমনই প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স হচ্ছে এরকম সাবজেক্ট যেটা পড়ে তুমি ভ্যালু পাবে, ঠিক আছে। টপোলজির ভ্যালু তোমাকে ম্যাথমেটিক্সের লোকেরা দেবে, প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্সের ভ্যালু তোমাকে সব ফিল্ডের লোকেরা দেবে। কেন সব ফিল্ডের লোকেরা দেবে? কারণ ওটা সব ফিল্ডে কাজে লাগে, ওটা ছাড়া আর কিছু হয় না। যে কোনো ফিল্ডে তোমাকে ক্যালকুলেশন একটা সময় স্ট্যাটিস্টিক্সের উপর ডিপেন্ড করতেই হবে। ডেটার উপর ডিপেন্ডেন্স ছাড়া আজকের দিনে কিছু হয় না। পুরো ওয়ার্ল্ড এখন ডেটা ডিপেন্ডেন্সে চলছে, আর ডেটা নিয়ে কাজ করতে গেলে স্ট্যাটিস্টিক্স মাস্ট। বুঝতে পারলাম? এই হলো বিষয়, যে কারণে এই দুটো সাবজেক্ট কখনোই ইগনোর করা যায় না। কারণ এরাই তোমাকে ভ্যালুটা দেবে, তুমি তাদেরকে কি করে ইগনোর করবে? যার কাছ থেকে তুমি ভ্যালু পাও তাকে তুমি কখনো ইগনোর করতে পারবে না। আর যদি করো কখনো ভুল করেও, তাহলে সেটা তোমার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট খারাপ ডিসিশন, ঠিক আছে। তো সেই জন্যই আমি বলবো প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স, আমি বারবার ধরে বলছি, আমি আজ পর্যন্ত তুমি যতজন টিচারের নাম শুনেছো প্রাইভেটে পড়ায় হ্যান ত্যান, ঠিক আছে, আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি স্ট্যাটিস্টিক্স পুরো পড়াতে, প্রবাবিলিটি পুরো পড়াতে। সবাই লাস্টের দিকে গিয়ে 2, 1, 3টে চ্যাপ্টার বাদ। স্ট্যাটিস্টিক্সে তো লাস্ট 2টো চ্যাপ্টার সবাই বাদ, ঠিক আছে। প্রবাবিলিটির লাস্ট চ্যাপ্টার সবাই বাদ। এবং দেখো একটা জিনিস, আমরা যখন পড়তাম না এমএসসি, তো আমাদের টিচাররা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতো। তো তার মধ্যে একটা কোট তোমাকে আমি বলছি। আমাদের একজন টিচার ছিলেন SKA, সুনীল কুমার আচার্য। তুমি এখন ওনার নাম শুনে থাকবে, যদি কোনো সিনিয়র টিনিয়র তোমার কথা হয়ে থাকে, বা তোমাদের কলেজের প্রফেসরদের কাছে শুনে থাকবে, খুব নাম করা টিচার। তো তিনি বলতেন প্রত্যেক সাবজেক্টের একটা গোল থাকে, একটা উদ্দেশ্য থাকে, যে আমি সাবজেক্টটা কেন পড়ছি, আমি একটা সাবজেক্ট পড়ছি কিসের জন্য। যেমন ধরো কি বলি তোমাকে, ধরো তুমি কোন সাবজেক্টটা পড়েছো, চলো তুমি ইন্টিগ্রেশন পর্যন্ত পড়েছো তো রিয়েল অ্যানালিসিসে। তো দেখো এই যে রিয়েল অ্যানালিসিস, তুমি রিয়েল অ্যানালিসিসটাকে কেন পড়ছো, কি কারণ রিয়েল অ্যানালিসিসটাকে পড়ার, এই যে এত কিছু পড়ে এলে কেন? তার কারণ হচ্ছে ওই রিম্যান ইন্টিগ্রেশন, যাতে তুমি রিম্যান ইন্টিগ্রেশনটা করতে পারো। আবার এই যে রিম্যান ইন্টিগ্রেশনটা করলে এর গোলটা কি, এরপর ওর উপর একটা ইন্টিগ্রেশন হয় লেবেক ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো ওই লেবেক ইন্টিগ্রেশনটাকে যাতে তুমি পড়তে পারো, শিখতে পারো, তাই জন্য রিম্যান ইন্টিগ্রেশন পড়ছো। আবার এই রিম্যান আর লেবেকের মাঝখানে একটা ইন্টিগ্রেশন হয়, যেটাকে বলে রিম্যান স্টিলটেস ইন্টিগ্রেশন। অনেক সময় রিম্যানের পরে রিম্যান স্টিলটেস পড়ানো হয়, তারপরে লেবেক পড়ানো হয়। অনেক ইউনিভার্সিটি রিম্যান পড়ায় না, ডাইরেক্ট রিম্যান স্টিলটেসটা পড়ায়। যেমন তুমি যদি প্রেসিডেন্সির দিকে তাকাও, প্রেসিডেন্সি কিন্তু রিম্যান পড়ায় না, রিম্যান স্টিলটেস পড়ায় ডাইরেক্ট। অ্যাকচুয়ালি রিম্যান আর রিম্যান স্টিলটেসের মধ্যে খুব বেশি তফাৎ নেই, মোটামুটি কাছাকাছি, একটু আধটু রিপ্রেজেন্টেশনের তফাৎ, ঠিক আছে। তো প্রত্যেক সাবজেক্টের এরকম কিছু গোল থাকে। আমাদের প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্টটা, তার গোলটা হচ্ছে অ্যাকচুয়ালি টু স্টাডি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। আমার কাছে একটা বই আছে পুরো ইনফারেন্সের উপর, আমি তোমাকে বই দেখাই একটু, তাহলে একটু মোটিভেশন পাবে। দেখো আমি তোমাকে আবার বলছি, খুব কম লোকজন আছে যারা এই সাবজেক্টটার ভ্যালু বোঝে। ম্যাথসের লোকজনরা বোঝে না, তোমার খারাপ লাগতে পারে শুনে, কিন্তু এটা ঘটনা, ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও, সব কিছু পড়ে টরে যাবে এখান থেকে, আবার একটু সামলে নিই। বার করে রাখলে ভালো হতো আগে থেকে।
মিনিট। হ্যাঁ, আমার কাছে একটা বই আছে, আমি তোমাকে দেখাই। দেখো এই বইটা দেখছো, এটা আমি তোমাকে রেকমেন্ড করিনি, আমি তোমাকে যে বইটা রেকমেন্ড করেছি সেটাও দেখাচ্ছি, তুমি হয়তো কিনেওছো। এই বইটা তোমাকে আমি রেকমেন্ড করেছি, কভার করা আছে, তোমাকে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। নাম হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক অফ ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, রিটেন বাই অমৃতাভ গুপ্তা, একাডেমিক পাবলিশার্স। এটা তোমাকে আমি রেকমেন্ড করেছি, ঠিক আছে। কিন্তু আজকের দিনে যদি আমি প্রবাবিলিটির কোন বই পড়ি তোমাকে যদি আমি বলি, দেখো আমাকেও তো পড়তে হয়, শুধু মানুষ তো আর পড়াতে পারে না, তাকেও পড়তে হয়, ঠিক আছে। আমি যদি কোন বই পড়ি তোমাকে বলি, এই বইটা আমার টেক্সট বুক। এটা কি বই? এটার নাম হচ্ছে প্রবাবিলিটি থিওরি, রিটেন বাই আতিয়া অ্যান্ড লাহিড়ী, ঠিক আছে। এর মধ্যে একজন বাঙালি আছে, সৌমেন্দ্রনাথ লাহিড়ী, ঠিক আছে। এই যে বইটা দেখছো, এই বইটা কিন্তু শুধু প্রবাবিলিটির বই নয়। আমি তোমাকে কেন সাবজেক্ট পড়ানোর আগে এত কিছু বলছি আস্তে আস্তে বুঝতে পারবে। এটা শুধু প্রবাবিলিটির বই নয়। তাহলে এটা কিসের বই? লেখা তো আছে প্রবাবিলিটি থিওরি, তাহলে কিসের বই? এই বইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেজার থিওরিটিক প্রবাবিলিটির বই। মেজার থিওরি কথাটার মানে হলো রিয়েল অ্যানালিসিসের অ্যাডভান্স থিওরি, অ্যাডভান্স রিয়েল অ্যানালিসিস বলতে পারো। তুমি যা যা রিয়েল অ্যানালিসিস পড়েছো, ওই তোমার ইন্টিগ্রেশন পর্যন্ত, তুমি তো ইন্টিগ্রেশন পর্যন্ত পড়েছো। তুমি যে সিরিজ অফ ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশন পড়েছো, পাওয়ার সিরিজ পড়েছো, দেখো সিরিজ অফ ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশনও ইন্টিগ্রেশন পর্যন্তই পড়েছো তুমি, ঠিক আছে। যে সিরিজের উপর ইন্টিগ্রেশন নিলে কি হয় বা সিকোয়েন্সের উপর ইন্টিগ্রেশন নিলে কি হয়, ওইসব পর্যন্তই পড়েছো। যাই হোক না কেন, তো ওই রিয়েল অ্যানালিসিস সেটা আরেকটু যখন অ্যাডভান্স থিওরিতে যায় তখন সেটা আসে মেজার থিওরি। সেই মেজার থিওরি এবং প্রবাবিলিটি দুটো একসাথে তৈরি হয় এই বইটা, বুঝতে পারলাম? তাহলে তুমি যে প্রবাবিলিটি পড়বে সেটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কিন্তু অ্যাপ্লিকেশন অফ রিয়েল অ্যানালিসিস। আশা করি পরিষ্কার করতে পারলাম, ঠিক আছে। তুমি যদি আজকে মনে করো যে তুমি প্রবাবিলিটি পড়ছো মানে তোমার ম্যাথসের কোনো কিছু কাজে লাগবে না, তাহলে খুব ভুল ধারণায় থাকবে, ঠিক আছে। আমি তোমাকে এই বইটা যদি হাতে দিই, তুমি পুরোটা খুলে বুঝতেই পারবে না যে তুমি রিয়েল অ্যানালিসিস পড়ছো না প্রবাবিলিটি পড়ছো। এক চটকায় যদি বইটা খোলো জাস্ট, বুঝতেই পারবে না, দেখে মনে হবে এটা তো রিয়েল অ্যানালিসিস, কিন্তু পড়ছো অ্যাকচুয়ালি প্রবাবিলিটি। বুঝতে পারলাম? যদি কখনো মন চায় তাহলে এই বইটা ডাউনলোড করে পিডিএফ অ্যাভেলেবল পড়ে দেখতে পারো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে প্রথম দিকে অ্যাটলিস্ট ফার্স্ট চ্যাপ্টার তো পড়তেই পারবে, ঠিক আছে। আরেকটা কথা, আমাদের স্ট্যাটিস্টিক্সে যেখানে শেষ হয় সিলেবাস, আমাদের সিলেবাস মানে ধরো তোমাদের সিলেবাস, অ্যাকচুয়ালি আমাদের মানে তোমাদের সিলেবাস যেখানে শেষ হয় সেটা হলো এই বইটা। মানে তোমাদের পড়তে হবে না এই বই, বাট আমাকে পড়তে হয় এই বই, ঠিক আছে। বুঝতে পারলাম? তোমাদের সিলেবাসের লাস্ট দুটো চ্যাপ্টার হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইনফারেন্স বিশাল একটা বড় কথা, এর মধ্যে অনেক কিছু পড়ে, কিন্তু ওইখান থেকে ইনফারেন্সের জন্ম, ওখান থেকে ইনফারেন্স শুরু হয়, যেটা আমাদের সিলেবাসের নাম হচ্ছে হাইপোথেসিস টেস্টিং বা টেস্টিং অফ হাইপোথেসিস। কিন্তু আমি বারবার ধরে এই কারণেই বলছি যে এটা লাস্ট দুটো চ্যাপ্টার, এটা যদি না পড়ো তাহলে তোমার স্ট্যাটিস্টিক্স পড়া ইনকমপ্লিট থেকে যাবে, ঠিক আছে। এবার তুমি আমাকে বলতেই পারো তাহলে প্রথম দিনে না পড়ার কথা কেন বলছি? কারণ আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি এই চ্যাপ্টার দুটো পড়াতে, কিন্তু তোমার সিলেবাসে আছে এবং পরীক্ষায় প্রশ্নও আসে। এবং আমাদের ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেনের ধাঁচ আছে, জানো তো, যে যদি তুমি সেই ধাঁচটা ধরতে পারো তাহলে বোঝা যায় যে এই পাঁচটা করলে এখান থেকে একটা আসবে, ঠিক আছে। এবং এতদিন ধরে মানুষজন সেইভাবেই চালাচ্ছে। আমি তোমাকে আবার প্রথম দিকে একটু নিয়ে যাই। যদি তোমার ড্রিম থেকে থাকে যে মার্কেটে নাম কামাবো, ঠিক আছে, তাহলে এই সাবজেক্টটার উপরে ফোকাস করো। দুটো সাবজেক্ট তোমার টোটাল কোর্সের উপরে, দুটো সাবজেক্ট যেটা তোমাকে নাম এনে দেবে। এক নাম্বার হলো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, 2 নাম্বার হলো টপোলজি, ঠিক আছে। ওকে, তুমি আমাদের সময় তো এই যে তোমাকে আমি বললাম একটা স্টুডেন্ট হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গেছে, ঠিক আছে, সেও কিন্তু ওই একই, ঠিক আছে, তারও কিন্তু ওই টপোলজি স্ট্রং ছিল। বুঝতে পারলাম? ঠিক আছে। তো দেখো, যারা ম্যাথসের খুব নাম করা জায়গা, তারা টপোলজিটাকে অলওয়েজ সবার উপরে রাখে। ঠিক তেমনই যারা স্ট্যাটিস্টিক্সের নাম করা জায়গা, তারা স্ট্যাটিস্টিক্স ছাড়া কিছু বোঝে না,
এবং এখন স্ট্যাটিস্টিক্স সব জায়গায়। সেই জন্য বারবার বলছি সাবজেক্টটা প্রচণ্ড ভ্যালুয়েবল সাবজেক্ট, যদি ভালো করে পড়ো। আরে আমি তো তোমাকে প্রথমেই বললাম যে এই সাবজেক্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রিয়েল অ্যানালিসিস। একদিক থেকে তোমার মনে হবে যে তো রিয়েল অ্যানালিসিসই করছি, তুমি প্রবাবিলিটি পড়ছো বাট অ্যাপ্লিকেশন অফ রিয়েল অ্যানালিসিসের মতো করে পড়ছো। তোমার মনে হবে না যে তুমি কোনো নতুন সাবজেক্ট পড়ছো, তোমার মনে হবে আমি রিয়েল অ্যানালিসিস পড়ছি। কিছু নিয়ম আছে প্রবাবিলিটি, সেই নিয়মটা মেনটেন করতে হবে, আর বাকি পুরো ক্যালকুলেশন রিয়েল অ্যানালিসিসের মতো ক্যালকুলেশন। ঠিক আছে, বুঝতে পারলাম? স্ট্যাটিস্টিক্সও তাই, কিছু নিয়ম আছে, বাকিটা একই রকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তাহলে চলো আস্তে আস্তে ঢুকে যাই সাবজেক্টের মধ্যে, যার নাম হলো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা পড়তে হবে তার নাম হচ্ছে থিওরি অফ প্রবাবিলিটি। শুরু করার আগে আমি তোমাকে একটুখানি একটা জিনিস দেখিয়ে দিই, কারণ আমাদের এটা খুব কাজে লাগে, তোমরাও জানো খুব স্বাভাবিকভাবেই যে কাজে লাগতে চলেছে। এটা হলো আমাদের যে তাস বলে, তাস যেটা প্লেইং কার্ডস। আমি তোমায় প্রথমেই বলেছি যে এই সাবজেক্টটা হচ্ছে জুয়ারিদের হাতে জন্ম, সুতরাং জুয়ারিদের হাতে জন্মে যখন, তখন তাস ফাস এসব তো এই সাবজেক্টের মধ্যে আসবেই, এটা খুব নর্মাল ব্যাপার। যদি না আসে তাহলে বুঝতে হবে যে তাহলে আর কি জুয়ারিদের হাতে জন্ম হলো সাবজেক্টের। ঠিক আছে, তো দেখো তাসের ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি এই কারণে যাতে তোমার মাথায় থেকে যায় জিনিসটা, কারণ তোমার কিন্তু কাজে লাগবে বারবার ফিরে ফিরে। আজকে আমি এক্সাম্পল যখন দেবো না, তখন তোমাকে এক্সাম্পল দিতে গেলে আমাকে বোঝাতেই হবে যে একটা তাসের মধ্যে কি কি থাকে। চলো, এক বাক্স তাস যদি আমি খুলি, তার মধ্যে মোট 52টা তাস থাকে, একটা দুটি এক্সট্রা থাকতে পারে, যেটা এক্সট্রা থাকে তাকে বলা হয় জোকার। ঠিক আছে, তার কোনো কাজ হয়নি, সাপ্লিমেন্টারি কার্ড হিসেবে ইউজ করা হয়। মানে যদি কোনো কার্ড হারিয়ে যায়, তার জায়গায় ওই জোকারের উপর সেই নাম্বারটা লিখে ওটাকে এক্সট্রা জুগার হিসেবে ইউজ করা হয়, আর কিছু কাজ নেই তার। ঠিক আছে, সেরকম কাজ নেই, অন্যভাবে কাজে লাগাতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো একটা তাসের মধ্যে না আমরা বলি প্যাক অফ কার্ডস, প্যাক, PACK, এই ওয়ার্ডগুলো একটু লিখে রাখবে, কারণ এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করব, আর এই ওয়ার্ডগুলো আমাদের কাছে আনকমন ওয়ার্ড। আমি যখন প্রথম তোমাদের বয়সে ছিলাম আমার খুব অসুবিধা হতো, কোনটাকে কি বলে, কোনটার নাম কি, খালি গুলিয়ে যেত। ঠিক আছে, একটার উপর একটা চাপিয়ে দিতাম। ঠিক আছে, সেই জিনিসটা যাতে তোমার সাথে না হয় সেই জন্য তোমাকে আমি বলছি কথাগুলো লিখে রাখবে। ঠিক আছে, রাফে লিখে রাখো না, তোমার মনে থাকবে, আর কোনো ব্যাপার না। এক বাক্স তাসকে বলা হয় আ প্যাক অফ কার্ডস, বা অনেকে বলে আ ডেক অফ কার্ডস, DECK বা PACK। বুঝতে পারলাম? আ প্যাক অফ কার্ডস বা ডেক অফ কার্ডস। ওকে, তার মধ্যে কি কি থাকে? 4 রকম জিনিস থাকে। দেখতেই পাচ্ছ 4 রকম জিনিস আছে, দুটো কালো, দুটো লাল। ঠিক আছে, আচ্ছা এই যে জিনিসগুলো আছে তার মধ্যে এই জিনিসটার এই জিনিসটা, এই যে জিনিসটা আছে এর মধ্যে 13টা কার্ড আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ঠিক তেমনি তার পরেরটাতেও 13টা আছে, তার পরেরটাতেও 13টা আছে, তার পরেরটাতেও 13টা আছে। ওকে, এই প্রত্যেক 13টার যে একটা করে জিনিস, এটার নাম হচ্ছে স্যুট, SUIT। অনেকে সুইট কথাটা বলে, বাট সুইট নয়, এটা স্যুট। স্পেলিং হলো SUIT। লিখে রাখো, আমি বারবার বলছি, তুমি যদি আজকে শোনো কালকে ভুলে যাবে, খুব স্বাভাবিক। আবার আমি কালকে বলবো, পরশু ভুলে যাবে, আবার পরশু বলবো, তারপরে ভুলে যাবে। তো ভাই লিখে রাখো, কখনো ভুলবে না। ঠিক আছে, ওকে, চলো তাহলে এইগুলোকে এক একটাকে কি বলে, যার মধ্যে 13টা করে থাকে, বলো কি বলে এদেরকে? স্যুট। স্যুট, সুইট বলে, আবার সুইট বলে। আরে SUIT। হ্যাঁ, তো আমি কি বললাম যে লোকে ভুল করে সুইট বলে, কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে স্যুট, আর তুমি ভুলটাই মাথায় রাখলে। স্যার ওটা প্রনাউন্সিয়েশন হয়ে গেছে, না, স্যুট বলবে, স্যুট, SUIT হলো স্পেলিং, আসল নাম হলো স্যুট, সুইট নয়, স্যুট। ঠিক আছে, আচ্ছা এবার এক একটা স্যুটে 13টা করে কার্ড থাকে, এক একটা স্যুটে 13টা কার্ড, 4টে স্যুট, তাহলে 4 13 52, টোটাল 52 কার্ডস হোল। একটা ডেক অফ কার্ডের মধ্যে 52টা কার্ড থাকে, তুমি যে কোনো দোকান থেকে তাস কিনলে 52টাই পাবে। ঠিক আছে, আচ্ছা এবার একটা স্যুটের মধ্যে আসছি। আচ্ছা স্যুটগুলোর নাম একটু বলি। আচ্ছা চলো, এটাকে আমি তোমার নোটেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে তোমারও মনে রাখতে সুবিধা হবে, আর আমারও বারবার ধরে বলতে হবে না।
ভুলে গেলে বলতে পারবো যে আছে, দেখে নাও। দাও, এটা তো আমার এখানে ডাউনলোড করাই আছে। চল, এসে গেছে। এবার দেখো নামগুলো একটু বলছি। এই যে সবচেয়ে উপরের যে স্যুটটা দেখছো, যেখানে 3টে পাতা দেখতে পাচ্ছ তো, 3টে পাতা রয়েছে, ঠিক আছে? এই জিনিসটার নাম হলো ক্লাব, CLUB। এদের সবার কিন্তু আলাদা আলাদা নাম আছে, আমরা ক্লাবস বলবো, CLUBS, প্লুরালে বলবো অলওয়েজ CLUBS, ক্লাবস, ঠিক আছে? তারপরে এই যে চারকোনার লাল রঙের স্যুটটা দেখছো, চারকোনা লাল রং আছে, ঠিক আছে? 4টে কর্নার দেখো আছে লাল রঙের, ঠিক আছে? তো এর নাম হচ্ছে ডায়মন্ডস, DIAMONDS। আচ্ছা, তারপরে এই যে পান পাতার মতো দেখতে লাল রঙের দেখছো, একে বলে হার্টস। হার্ট নয়, হার্টস, এসটা লাস্টে দিতে ভুলো না। হার্টস, হার্ট নয় কিন্তু, ঠিক আছে? হার্টস, HEARTS হলো। আর এই যে নিচে দেখছো মোটা সমেত পান যেটা, ঠিক আছে? ওকে, বাট কালো রঙের, এটা কিন্তু কালো রঙের, ঠিক আছে? এর নাম হচ্ছে স্পেডস, SPADES, স্পেডস। তো আমি এতটুকু আশা রাখতে পারি যে তোমরা এই নাম আর কখনো ভুলবে না। কি বলার চান্স আছে আর কখনো? বলো। না স্যার। বেশ, তাহলে ডায়মন্ডস, হার্টস, ক্লাবস, স্পেডস, গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। 3টে পাতা থাকলে ক্লাবস, হার্টস হচ্ছে জানুই, ঠিক আছে? আর স্পেডস হচ্ছে হার্টসই, জাস্ট ব্ল্যাক রঙের হার্টস উইথ আ মোটা, ঠিক আছে? আচ্ছা, ডায়মন্ড তো আলাদা রকম দেখতে, তো গুলিয়ে যাওয়ার আশা করি কোনো চান্স নেই। ক্লাবটাকে শুধু স্পেশাল ভাবে মনে রাখবে, হার্ট আর স্পেড গোলানোর কোনো ব্যাপার না, আর ডায়মন্ডস তো জানুই, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমি যে কোনো একটা স্যুট তুলে নিলাম, যে কোনো একটা স্যুট নাও, তার মধ্যে একই জিনিস থাকে, 4টে স্যুটের মধ্যে একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে থাকে, ঠিক আছে? তো যে কোনো একটা স্যুট নাও, এই স্যুটটা নিলাম ধরো ক্লাবস যেটাকে বলা হয়। এখানে এই যে ক্যাপিটালে উল্টো করে লেখা থাকে, অ্যাকচুয়ালি এখানে ক্যাপিটালে লেখা থাকে, এখানে ক্যাপিটালে, এরকমই থাকে। তুমি একটা হাতে তাস নিলে এরকমই দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো এই জিনিসটাকে বলে SACE, ঠিক আছে? একে চলতি ভাষায় লোকজন আবার এক্কা কথাটা বলে থাকে, তবে এক্কা বলে কিছু হয় না। ACEটা হচ্ছে আসল নাম, ভালো মানে পুরো প্রোনাউন্সিয়েশন হচ্ছে S, ঠিক আছে? ওকে। আর এই যে নাম্বারগুলো থাকে নিউমেরিক্স, এগুলো নিউমেরিকই থাকে, লোকজন নিউমেরিকই বলে। 2 3 4 5 6 7 8 9 10 হলো, হয়েছে তো? বলো। তাহলে এইগুলো যেমন আছে আছে, এগুলোর তো নাম দেওয়ার মতো কিছু নেই, 2 থেকে 10 পর্যন্ত আছে, হলো। আরেকটা হচ্ছে এখানে থাকে জে, এখানে দেখো জে লেখা আছে, এখানে উল্টো করে জে লেখা আছে, এখানে জে, এখানে জে, এটাকে বলে জ্যাক, JACK, ঠিক আছে? তারপরে দেখো কিউ লেখা আছে উল্টো করে, এটাকে বলে কুইন, QUEEN। এখানে কে কে লেখা আছে, এটাকে বলে কিং, KING। তাহলে 13টা হয়ে গেল, দেখে নাও। কি 13টা হয়েছে তো নাকি? বলো। হ্যাঁ স্যার। বাস, এ দেখো তুমি হয়তো ভাবছো মনে মনে যে আচ্ছা এদের মধ্যে কে সবচেয়ে বেশি পাওয়ারফুল, এদের মধ্যে কে একটু কম পাওয়ারফুল। ভাই তুমি তো তাস খেলতে আসোনি, তো তোমার কে বেশি পাওয়ারফুল কে কম পাওয়ারফুল কোনো কাজে লাগবে না। দেখো বিভিন্ন খেলা, এবার আমি একটু তোমাকে বলে দিই খেলার বিষয়গুলো। বিভিন্ন খেলায় এদের বিভিন্ন রকম পাওয়ার ডিস্ট্রিবিউশন থাকে, সেটা ডিপেন্ড করে কি খেলছো তার উপরে, ঠিক আছে? প্রত্যেক খেলার আলাদা রুলস আছে। এই যে গেমসগুলো কোনোটাই কিন্তু ফালতু নয়। দেখো একটা কথা বলি, জুয়া কথাটার মানে হলো, যেটাকে গ্যাম্বলিং বলে, যে কোনো জিনিসে যদি তুমি টাকা লাগাও সেটাকে বলে গ্যাম্বলিং। অ্যাকচুয়ালি টাকা লাগালে গ্যাম্বলিং বলে, এটাও ভুল আইডিয়া। যদি টাকাটা ক্যালকুলেশন করে লাগাও তাহলে সেটা বিজনেস। আর যদি টাকাটা উইদাউট ক্যালকুলেশন লাগাও, লোকজন তুমি চারপাশে যাদেরকে দেখো জুয়ারি, তারা উইদাউট ক্যালকুলেশনই লাগায় অবভিয়াসলি, সেটাকে বলে জুয়া, যেটা ভাগ্যের ওপর হয়, যেখানে ম্যাথমেটিক্সের কোনো হাত নেই, ঠিক আছে? আর যখনই তোমার একটা ক্যালকুলেশন আছে, যেমন ধরো অনেকে দেখবে শেয়ার ট্রেডিং করে, শেয়ার ট্রেডিং করতে গিয়ে সেখানে টাকা লাগাচ্ছে, তার কোনো কনসেপ্ট নেই, কোনো আইডিয়া নেই, উঠবে নামবে কোনোটাই জানে না, সে জাস্ট লাগিয়ে দিল বন্ধুর কথা শুনে, ঠিক আছে? বা কারোর একটা কথা শুনে, বা তার নিজের মনে হলো, হোয়াট এভার ইট ইজ, লাগিয়ে দিল টাকাটা, সেটাও কিন্তু জুয়া, সেটাও কিন্তু জুয়া,
কারণ তোমার তো ধারণা নেই যে তুমি হারতে চলেছো না জিততে চলেছো। তুমি এটাও জানো না যে তুমি হারলে কতটা হারবে। তোমার যদি লস হয় কতটা লস হবে সেই ধারণাও নেই। তোমার যদি লাভ হয় ম্যাক্সিমাম কতটা লাভ হবে সেই ধারণা নেই। ঠিক আছে, তাহলে সেটাও তো জুয়াই হলো। জুয়া মানে শুধু তাস খেলে টাকা লাগালে জুয়া তা নয়। ঠিক আছে, জুয়া মানে যে কোনো জিনিস তুমি টাকা লাগাচ্ছ, তুমি তোমার হার্ড আর্নড মানি, কষ্টের দ্বারা উপার্জিত পয়সা, তোমার হোক তোমার বাবার হোক যারই হোক না কেন, সেটাকে লাগাচ্ছ, বাট তোমার ধারণা নেই যে সেটার এফেক্ট কি হবে, সেটাই জুয়া। ঠিক আছে, বুঝতে পারলাম? শুধু তাস খেলে টাকা লাগালাম জুয়া সেটা নয়। তুমি যদি তাসের খুব ভালো খেলোয়াড় হও তো টাকা লাগালেও সেটা জুয়া নয়, বিকজ ইউ নো হাউ টু উইন। কি হলো, ফোন করছে কেন? দাঁড়াও, মোহিত স্যার কেন ফোন করছে একবার দেখে নি। হ্যাঁ বল, ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ ক্লাস নিচ্ছি। কি নাম? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। হয়েছে? কি বলছিলাম? ও, জুয়া। দেখো তাহলে কনসেপ্টটাকে ক্লিয়ার করো। প্রত্যেক জিনিসের না আমাদের সমস্যা কেন হয় জানো? অনেক জিনিসের আমাদের ধারণা ক্লিয়ার থাকে না। আমরা মানুষের মুখ থেকে শুনে বিভিন্ন ধরনের ভুলভাল ধারণা নিয়ে এগোই, সেই জন্যই আমাদের মোস্ট অফ দ্য টাইম প্রবলেম হয়। ঠিক আছে, আমরা যে ফেসে যাই, প্রবলেম হয়, পরে গিয়ে আফসোস করতে হয় যে কেন এটায় এগোলাম, কেন এটায় গেলাম। ঠিক আছে, তার কারণ আমাদের ধারণা ক্লিয়ার থাকে না। ঠিক আছে, একটু ধারণাটা ক্লিয়ার করে নাও, তাহলে দেখবে কোনো জিনিসটাই কঠিন নয়, সব জিনিসটাই খুব কন্ট্রোলের মধ্যে রাখা যায়। ঠিক আছে, এক মিনিট। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ধরো তুমি তোমার বন্ধুর সাথে একটা অঙ্ক নিয়ে বেটিং ধরেছো, যে ঠিক আছে চল এই অঙ্কটা যে আগে করতে পারবে সে 100 টাকা জিতবে, বা সে আজকে উল্টো মানে যে পরে করবে সে আজকে ওকে বিরিয়ানি খাওয়াবে, সোজা কথা। তো এবার যদি তুমি অঙ্কটা করতে না, মানে ধরো তুমি জানোই না যে অঙ্কটা কিভাবে করতে হয়, তো সেটাও তোমার কাছে জুয়া। ব্যাপারটা বুঝতে পারলাম? ঠিক আছে, তো কনসেপ্ট অফ গ্যাম্বলিং ইজ দিস। এবার যখনই গ্যাম্বলিং এর সাথে প্রবাবিলিটি অ্যাড হয়ে গেল, সেটা আর গ্যাম্বলিং থাকলো না। ঠিক আছে, সেটা আর গ্যাম্বলিং থাকলো না। বুঝতে পারলাম? তো এই জন্যই এই সাবজেক্টটা এসেছিল প্রথম। ওকে, তাহলে চলো আমরা একটু পড়া শুরু করি যে প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কি এবং সেটা কিভাবে আমরা দেখি। ঠিক আছে, তো প্রবাবিলিটি অ্যাকচুয়ালি যার ক্যালকুলেট করা হয়, কার প্রবাবিলিটি ক্যালকুলেট করা হয়? ধরো একটা পার্টিকুলার খেলায় জেতার প্রবাবিলিটি, বা একটা পার্টিকুলার ওভারে এত রান হওয়ার প্রবাবিলিটি, বা আমি বললাম আমি একটা টস করলাম, সেই টসে হেড আসার প্রবাবিলিটি, বা আমি ধরো এই তাসটা খেলছি, ঠিক আছে, এই তাসটা খেলবো, এবার আমি পরের দানটা দেব, পরের দানে স্পেড আসার প্রবাবিলিটি। মানে দেখো আমার কাছে 4টে স্যুট আছে, ক্লাবস আছে, ডায়মন্ডস আছে, হার্টস আছে, স্পেডস আছে, তো পরের যে দানটা দেব, পরের যে চালটা দেব, সেই চালে স্পেডস আসার প্রবাবিলিটি। এই যে জিনিসগুলো বলছি, যার আগে যার পরে প্রবাবিলিটি কথাটা বলছি, যে অমুকের প্রবাবিলিটি, তার প্রবাবিলিটি, তারা কিন্তু সবাই এক একটা ঘটনা। ঠিক আছে, আর এই ঘটনা কথাটার পোশাকি নাম, মানে ব্র্যান্ড নেম যদি বলো, হলো ইভেন্ট। ঠিক আছে, আমি জানি না তোমরা যখন 11-12 এর প্রবাবিলিটি পড়েছো, নিশ্চয়ই ম্যাথস এর মধ্যে পড়তে হয়েছে তোমাদেরকে, তো সেখানে ইভেন্ট কথাটাকে ইংলিশে বাংলায় কি বলে আমি জানি না, যদি তোমার মনে থাকে বলতে পারো। ঠিক আছে, বাট আফটার অল আমরা কিন্তু ক্যালকুলেট করছি প্রবাবিলিটি কোন একটা ইভেন্টের। কিন্তু ইভেন্ট কোথা থেকে আসে? ইভেন্ট আনতে গেলে আগে একটা এক্সপেরিমেন্ট করতে হয়। এই যে তুমি টস করছো, তাস খেলছো, বা ওভার মানে ধরো একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, সেখানে বল করা হচ্ছে, ঠিক আছে, সেই বলে 6 মারার প্রবাবিলিটি ক্যালকুলেট করছো। তো এই যে বলটা করা, ওটা কিন্তু একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এখানে আমি একটা কথা বললাম, খুব ইম্পর্টেন্ট কথা, সেখান থেকে প্রবাবিলিটি পড়াটা শুরু হচ্ছে, র্যান্ডম এক্সপেরিমেন্ট। চলো শুরু করছি। কাকে বলবো র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার ডেফিনিশন কি, সব বলবো। ঠিক আছে, আগে তোমাকে বুঝতে হবে যে এই কথাটা কেন আসলো, কিসের কারণে আসলো, কি দরকার পড়লো র্যান্ডম এক্সপেরিমেন্ট আনার, এটা আগে বুঝতে হবে। তারপর আমি বলবো যে কাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলছি। দেখো আমি কি বললাম, যে যারই তুমি প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাও সেটাকে আমরা বলবো ইভেন্ট।
বাংলায় যাকে বলতে পারি ঘটনা। তো কোনো একটা ঘটনার যখন প্রবাবিলিটি ক্যালকুলেট করছো, ঘটনাটা কেন ঘটছে তার তো একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। যে দেখো আমি হেড পড়ার প্রবাবিলিটি, আর ভাই হেডটা পড়বে তখন যখন আমি টসটা করব, ঠিক আছে? বা ধরো আমি বললাম একটা বলে 6 মারার প্রবাবিলিটি, আর 6টা মারবে তখন যখন আমি বলটা করব। এই যে আমি বলটা করছি বা টসটা করছি বা কার্ডটা দান দিচ্ছি বা লুডোর একটা ছক্কাকে থ্রো করলাম, এরা সবাই কিন্তু একটা এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট কাকে বলে? এক্সপেরিমেন্ট মানে হলো এমন একটা কাজ যার কিছু রেজাল্ট আসবে, ঠিক আছে? যার একটা রেজাল্ট আসবে। এবার রেজাল্টটা কি আসবে সেটা পরের কথা। এমন একটা কাজ যার একটা রেজাল্ট আসবে তাকে বলে এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এবং তার রেজাল্টটা অবশ্যই ভাইটাল, আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার র্যান্ডম এক্সপেরিমেন্ট কেন? এই এক্সপেরিমেন্ট কথাটাকে র্যান্ডম কেন বলা হচ্ছে শোনো। দেখো আমি আজকে ধরো একটা অঙ্ক নিয়ে বসলাম, আজকে সেই অঙ্কটার সলিউশন যদি আমি পেরে যাই অথবা না পারি, আমার কাছে দুরকম অপশন আছে। আমি অঙ্কটা ট্রাই করছি, দ্যাট ইজ এক্সপেরিমেন্ট। আমি সলিউশনটা পারলাম অথবা পারলাম না, দুরকম পসিবল আউটকাম, ঠিক আছে? কিন্তু এবার একটু সাইডে ভাবো তো ব্যাপারটাকে। ধরো আমি দুটো নাম্বারকে অ্যাড করছি, মাল্টিপ্লাই করছি, ডিভাইড করছি, তো এরাও তো এক্সপেরিমেন্ট। আমি একটা কাজ করছি যার একটা রেজাল্ট আছে, তাকে এক্সপেরিমেন্ট বলে। তো আমি অ্যাড করছি, মাল্টিপ্লাই করছি, ডিভাইড করছি, হোয়াটএভার ইট, আমি যাই করি না কেন, এর তো একটা রেজাল্ট আছে। কিন্তু এর রেজাল্টটা কি একবার এক রকম আসছে এরকম হবে না? কোনোদিন হবে না। এর রেজাল্ট অলওয়েজ ফিক্সড। তাহলে এমন কিছু এক্সপেরিমেন্ট আছে যার রেজাল্ট কোনোদিনও চেঞ্জ হবে না, যেই করুক যতবারই করুক তার রেজাল্ট সেম থাকবে। এমন কিছু এক্সপেরিমেন্ট আছে যার রেজাল্ট একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে র্যান্ডমলি ভ্যারি করতে পারে। যেমন ধরো আমি একটা লুডোর ছক্কাকে থ্রো করলাম, ওর যে রেজাল্টটা সেটা 1 থেকে 6 এর মধ্যে ভ্যারি করবে, এটা তো সবাই জানি আমরা। কিন্তু এখানে র্যান্ডমলি ভ্যারি করছে, কথাটার মানেটা কি? মানে হচ্ছে আমি যদি থ্রো করি এই মুহূর্তে, আমার ধরো 1 আসলো, তারপরে আমি আবার থ্রো করলাম, আমার ধরো 6 আসলো, তারপরে আমি আবার থ্রো করলাম, আমার ধরো আবার 1 আসলো, তারপরে আবার থ্রো করলাম, আবার 5 আসলো। আমি কিন্তু এখানে গেস লাগাতে পারবো না যে আমি একটা পার্টিকুলার থ্রোতে কি পাবো, বাট কি কি সম্ভাবনা ময়ের জিনিস আছে, মানে কার কার মধ্যে পেতে পারি সেটা কিন্তু আমি জানি, ঠিক আছে? তাহলে এক্সপেরিমেন্ট তাকেই বলবো যার সেট অফ অল পসিবিলিটিজ অফ দ্য আউটকামস আমার কাছে জানা আছে। মানে যত রকম আউটকাম আসতে পারে, কি কি রকম আউটকাম আসতে পারে মোটের ওপর, সেটা আমার কাছে জানা আছে, তাকে বলবো এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট তাকে বলবো যার ওটা তো জানা আছে, কিন্তু পার্টিকুলার কোনো একটা টার্মে আমি একবার যখন এক্সপেরিমেন্টটা করছি সেই সময় পার্টিকুলার একটা টার্মে কি আসতে পারে সেটা জানা নেই, এবং সেটা র্যান্ডমলি ভ্যারি করতে পারে। র্যান্ডমলি মানে কি যা খুশি হতে পারে, বাট ওই রেঞ্জের মধ্যে হবে, সেট অফ অল আউটকামস এর মধ্যে থাকবে, তাকে বলবো র্যান্ডম এক্সপেরিমেন্ট, ঠিক আছে? ফর এক্সাম্পল একটা কয়েনকে টস করা, আমি জানি একটা কয়েনকে টস করলে হেড বা টেলের মধ্যে কিছু একটা আসবে, কিন্তু যদি হঠাৎ করে তোমার হাতে একটা কয়েন দিয়ে বলি যে এবার কি আসবে, তুমি যে টসটা করতে চলেছো এবার কি আসবে, তুমি কিন্তু বলতে পারবে না। অলওয়েজ তুমি এটাই বলবে যে হেড টেলের মধ্যে কিছু একটা আসবে, কিন্তু পার্টিকুলার কোনো একটা জায়গায় কি আসবে কেউ বলতে পারবে না। এই ধরনের এক্সপেরিমেন্টকে বলে র্যান্ডম এক্সপেরিমেন্ট, ঠিক আছে? ওকে। এবং প্রবাবিলিটি সাবজেক্টটার বিউটি এই র্যান্ডমনেসের উপর দাঁড়িয়ে। আজকে যদি আমি জানতাম যে একবার টস করলে কি আসবে, তাহলে আমার কি দরকার হতো প্রবাবিলিটি পড়ার? আজকে যদি ধরো একটা ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, একটা ইন্স্যুরেন্স কোম্পানি, সেই ইন্স্যুরেন্সের পলিসি বিক্রি করছে, এলআইসি বলছে জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি, ঠিক আছে? তো জিন্দেগি কে সাথ ভি তো ঠিক আছে, কারণ জিন্দেগি কে সাথ মানে হচ্ছে তুমি এলআইসি কে টাকা দিচ্ছ, আর জিন্দেগি কে বাদ মানে এলআইসি তোমাকে টাকা দিচ্ছে, ঠিক আছে? এবার একটা কথা বুঝো, যদি এরকম কোনো ওষুধ বেরিয়ে যায় যে ওষুধের দ্বারা মানুষকে মোটামুটি 100 বছর সবাইকে বাঁচিয়ে রাখা যায়, তাহলে তুমি একটা কথা বলো, 100 বছর বয়স পর্যন্ত কেউ পলিসি করবে? একজন পলিসি করবে? এত বোকা কেউ আছে? কারণ সে তো টাকা পাবে না। কথা বুঝতে পারলে? কেন পলিসি করে? যদি কিছু হয়ে যায় তাহলে সেই মুহূর্তে তার ফ্যামিলিকে কে দেখবে, এই জন্য মানুষজন পলিসি করে, এই জন্য মানুষজন এলআইসি করে, ঠিক আছে? যদি এরকম কোনো ওষুধ বেরিয়ে যায় বা যদি এরকম কিছু আবিষ্কার হয়ে যায় যার মাধ্যমে মানুষকে 100 বছর বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখা যায়,
তো তার ফ্যামিলিকে সেই দেখছে না, সে কিসের জন্য পলিসিটা করবে। আরে বাবা, তার যদি কিছু হয় তখন তো এলআইসি তাকে টাকাটা দেবে। তো 100 বছর পর্যন্ত তো সে আছে, তো এলআইসি তাকে টাকাও দেবে না, তার দরকারও হবে না, সে পলিসি করবেও না। বুঝতে পারলে? কিন্তু এরকম কিছু নেই যে মানুষকে এত বছর বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখাই যাবে, এরকম কোনো মেশিনারি, এরকম কোনো ওষুধ নেই। যে কারণেই তো আজকে এত ধরো ইন্স্যুরেন্স কোম্পানি, এদের এত রমরমা। তোমার ধারণা আছে যে একটা এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে কি বলবো, সবচেয়ে পয়সাওয়ালা অর্গানাইজেশন, যার কাছে সবচেয়ে বেশি পয়সা আছে। গভর্নমেন্টের যখন টাকা পয়সা কম পড়ে, সেই এলআইসি থেকে টাকা ভেঙে নেয়। তুমি দেখবে কয়েক বছর আগে খবর এসেছিল যে অমুক কোম্পানি, ধরো ইয়েস ব্যাংক যে ডুবে যাচ্ছিল না, কাকে একটা লোন দিয়েছিল, সে লোন নিয়ে পালিয়ে গেছিল, ইয়েস ব্যাংক ডুবে যাচ্ছিল কদিন আগে, ঠিক আছে? তো গভর্নমেন্ট কি করলো, এলআইসি কে বললো ভাই তুই ইয়েস ব্যাংকে কিনে নে। তো এলআইসির জন্য মানে ডিলটা লস ছিল, তো ইয়েস ব্যাংক ডুবে যাচ্ছে, তার লস হয়েছে বিশাল। ও যখন ইয়েস ব্যাংকে কিনে নেবে তখন তো ওরও তো সেই লসটা হলো না। কিন্তু দেখো, দুটোই গভর্নমেন্টের অর্গানাইজেশন, তো লস হয়েছে, গভর্নমেন্ট জিনিসটাকে ব্যালেন্স করলো, না হলে তো ইয়েস ব্যাংক পুরোপুরি ডুবে যেত না। বুঝতে পারছি? তো এলআইসি কে কেন বললো? বিকজ এলআইসি প্রচুর বড় লোক, এলআইসির কাছে প্রচুর টাকা আছে, ওই জন্য এলআইসি কে বললো ভাই তুই কিনে নে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো তুমি একটা জিনিস ভেবে দেখো, এলআইসির কাছে এত টাকা আসলো কোথা থেকে? এই যে এত সোর্স অফ মানি, এলআইসি এমন তো নয় যে আজ পর্যন্ত শুনেছো কখনো যে কেউ একজন পলিসি করেছিল কিন্তু সে মারা গেছে বাট এলআইসি থেকে টাকা দেয়নি? এটা আজ পর্যন্ত তুমি শুনেছো? কখনো শুনবেও না। যদি সে মানে ঠিকঠাক কোনো গন্ডগোল না করে থাকে, যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কখনো এরকম করবে না। এবং সেই জন্যই সবাই একটা করে দুটো করে এলআইসি করে রাখে। তুমিও দেখবে তোমার বাড়িতেও নিশ্চয়ই সবারই একটা দুটো করে এলআইসি আছেই না আছে, মানে গোটা ফ্যামিলির মধ্যে একটা এলআইসি তো পাবেই। ঠিক আছে, কিন্তু প্রশ্ন এটা নয় যে সবাই করে রাখে, প্রশ্ন এটাই যে এলআইসি যদি সবাইকে ঠিকঠাক টাকা দেয়ও, তারপরেও এলআইসি এত প্রফিটে কি করে থাকে? এলআইসি এত সম্পত্তি হলো কোথা থেকে? এলআইসি যদি কারোর সাথে চিটিং না করে থাকে, তারপরেও এলআইসি এত প্রপার্টি কোথা থেকে, এত টাকা পয়সা কোথা থেকে আসলে? এলআইসি এত বড় লোক কেন? বিকজ একটাই, থিওরি অফ প্রবাবিলিটি। এলআইসি পলিসির যে ভ্যালুগুলো সেইভাবেই তৈরি করা থাকে, যেটা তৈরি করলে এলআইসি প্রফিট থাকবে, সবাইকে সবকিছু টাকা পয়সা মেটানোর পরেও এলআইসি প্রফিট থাকবে। এবার ভাবো কতটা ডিপ থিওরি, যে কত টাকা এক্স্যাক্ট একটা পলিসি সেল করলে সবাইকে সবকিছু টাকা পয়সা দেওয়ার পরেও একটা কোম্পানি এমন প্রফিটে থাকবে যে অন্য একটা ডুবে যাওয়া ব্যাংকে পর্যন্ত কিনে নিয়ে দাঁড় করিয়ে রাখতে পারে। ভাবো, ঠিক আছে? তুমি আজ পর্যন্ত শুনবে না, এত ব্যাংক ফ্যাংক ডুবে যায় এত শুনেছো, আজ পর্যন্ত শুনবে না যে অমুক ইন্স্যুরেন্স কোম্পানি ডুবে গেছে। কারণ তার বেসটা হচ্ছে থিওরি অফ স্ট্যাটিস্টিক্স। কি করে ডুববে? স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে যে 100 জন যদি পলিসি করে, তার মধ্যে তোমাকে এতজনকে ক্লেম দিতে হবে। স্ট্যাটিস্টিক্স একদম নাম্বার তোমার হাতে দিয়ে দিচ্ছে। যদি 100টা পলিসি তোমার কাছে আসে, তাহলে জেনে রাখো যে এতজনকে এত বছরে তোমাকে ক্লেম দিতে হবে। ঠিক আছে? তো ডুবে যাওয়ার কোনো প্রশ্ন নেই। দ্য আনসার ইজ নোন। জানা আছে যে ভাই আমাকে এত বছরে এতজনকে এত টাকা দিতে হবে, তো আমি সেই অনুযায়ী প্রিপেয়ার্ড রাখবো না? আমি যদি জানি যে আগামী মাসে আমার এত টাকা খরচা আছে, তো আমি তো টাকাটা অ্যারেঞ্জ করে রাখবো। আর যদি আগামী মাসে আমার খরচা আছে জানা সত্ত্বেও আমি টাকাটা অ্যারেঞ্জ করে না রাখি, তাহলে আমি ডুবে যাবো। খুব স্বাভাবিক ব্যাপার, সেই সময় আমি সামলাতে পারবো না। এবার তুমি উল্টো করে ভাবো, যে এলআইসি যে জেনে যাচ্ছে যে আগামী বছর, ধরো আজকে 2024, এলআইসি জেনে গেল যে 2025 সালে আমাকে এত টাকার ক্লেম দিতে হবে। কে বলছে এলআইসি কে? কে বলছে এলআইসি কে যে এত টাকার ক্লেম দিতে হবে? ভগবান এসে বলে যাচ্ছে না যে আগামী বছর আমি এতজনকে উপরে নিয়ে যাব, তাদের জন্য তোকে ক্লেম দিতে হবে, এরকম এসে বলে যাচ্ছে না। যমরাজ এসে বলে গেল এরকম না। তাহলে নিশ্চয়ই কেউ একজন আছে যে এই যমরাজের ইনফরমেশনটা আগে থেকে এলআইসি কে দিয়ে দিচ্ছে। কে সে? থিওরি অফ স্ট্যাটিস্টিক্স। এই যে তোমাকে বইটা দেখাচ্ছিলাম, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। ইনফারেন্স কথাটার মানে কি? হোয়াট ইজ ইনফারেন্স? সিদ্ধান্ত, স্ট্যাটিস্টিক্যাল সিদ্ধান্ত। কিভাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয় সেটা শেখানো হচ্ছে এই সাবজেক্টে। যে আগামী বছরে এলআইসি কে কতজনকে ক্লেম দিতে হবে, কত টাকার ক্লেম দিতে হবে, এলআইসি সেইভাবে রেডি থাকবে। বুঝতে পারলাম? ঠিক আছে? তো তুমি ভাবো, যার এই সাবজেক্টটা ভালো করে জানা থাকবে, যে এই সাবজেক্টের মাস্টার হবে,
তার কতটা ভ্যালু হবে মার্কেটে। তুমি ভেবে দাও, সবচেয়ে ইন্ডিয়ার সবচেয়ে নামি দামি কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, বড় বড় ব্যাংক ডুবে গেলে সেই ব্যাংককে যে পারচেজ করে দাঁড় করিয়ে রাখে, ঠিক আছে, সেই কোম্পানিতে কারা এই ধরনের ইনফারেন্স দেয়? যারা এই সাবজেক্টে এক্সপার্টস হয়। তুমি লিনিয়ার অ্যালজেব্রা বলো, তুমি রিয়েল অ্যানালিসিস বলো, তোমাকে এরকম ভ্যালু দিতে পারবে? কোনোদিন পারবে? তোমার মনে হয় সম্ভব? হ্যাঁ, তুমি যদি পিএইচডি করো, তুমি সেখানে কোনো একটা আফটার পিএইচডি তুমি নেট সেট গেট করলে বা আগে দিলে নেট সেট গেট, তুমি সেখানে কোনো কলেজের প্রফেসর হতে পারবে, বা তুমি যদি বিদেশ থেকে পোস্টডক করে আসো ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে যাবে, মানলাম, ঠিক আছে। কিন্তু তোমার মনে হয় যে সেই প্রফেসরেরও সেই ভ্যালু থাকবে যেটা এরকম একজন স্ট্যাটিস্টিশিয়ানকে দেওয়া হয়? কারণ এর হাতে মার্কেট, ভেবে দেখো, এর হাতে মার্কেট। এ যদি আজকে একটা ভুল ডিসিশন দিয়ে ফেলে, ভুল করেও, তাহলে কালকে এরকম একটা বড় কোম্পানি ডুবে যাবে, বুঝতে পারলে? বা তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, চলো। ধরো আমি ইন্স্যুরেন্স নিয়েই তোমাকে বলছি, বিকজ ইন্স্যুরেন্স জিনিসটা তোমরা অনেকেই জানো না, তো বোঝো না, তো সেই জন্য একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে। ধরো তুমি এলআইসি বিভিন্ন এজেন্টের সাথে কথা বলবে, একটা মিম চলে বাজারে যে তুমি যদি এলআইসির এজেন্টের সাথে কথা বলো, সে তোমাকে 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবে যে জীবনে বেঁচে থেকে কোনো লাভ নেই। ঠিক আছে, মিম ফিম চলে, বুঝলাম, বাট আমরা তো মিম নিয়ে কাজ করবো না, আমাদের কাজ হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। আমরা একটু সেই জায়গাটা ঘাঁটি। ধরো এলআইসি এজেন্ট নতুন পলিসি লঞ্চ করলো, কিছু একটা স্কিম লঞ্চ করলো, যে ঠিক আছে তুমি আগামী 20 বছর যদি প্রিমিয়াম দাও, তাহলে 20 বছর পর এত টাকা তোমাকে ব্যাক করবে, বা ইন বিটুইন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো তোমাকে এত টাকা দেওয়া হবে। তো তুমি একটা জিনিস ভেবে দেখো, সেই পলিসিতে কত টাকা প্রিমিয়াম হবে? 500 টাকা হবে মাসে, না মাসে 1000 টাকা হবে, না মাসে 1500 টাকা হবে? কি করে ক্যালকুলেশন করবে সেটা? নাকি মানে ইচ্ছা হলো এলআইসি ডাইরেক্টরের যে ঠিক আছে আজকে এই পলিসিটা ডিসকাউন্টে দেবো, 2000 টাকার পলিসি 1300 টাকায় দেবো, এরকম ব্যাপার না, এরকম কিছু ব্যাপার নয়। এটা সবটাই স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, যে কত টাকায় রাখলে সমস্ত পসিবল ক্লেমস মেটানোর পরেও কোম্পানি প্রফিটে থাকবে, সবটাই স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন। শুধু তাই নয়, কত টাকা প্রিমিয়াম রাখলে মানুষজন এটাকে পারচেস করবে, সেটাও ডিপেন্ড করে কিসের উপর? প্রিভিয়াস ডেটার উপর। আজকে শুধু এলআইসি যে সবচেয়ে বড় লোক কোম্পানি তা নয়, আগামী 50 বছরেও এলআইসি সবচেয়ে বড় লোক কোম্পানি থাকবে। কেন? বিকজ এলআইসির কাছে প্রচুর ডেটা আছে। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, সবার ডেটা এলআইসির কাছে আছে। সো ন্যাচারালি এলআইসি সবচেয়ে বড় লোকই হবে, বিকজ যার কাছে সবচেয়ে বেশি ডেটা থাকে, সে ডেটা থেকে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স সবচেয়ে ভালো নিতে পারবে, যে সবচেয়ে বেশি ভালো সিদ্ধান্ত নিতে পারবে, সে জীবনে সবচেয়ে বেশি দাঁড়াবে। তো সহজ কথা, ইনফারেন্স মানে সিদ্ধান্ত, যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে সে সবচেয়ে বেশি দাঁড়াবে, বুঝতে পারলে? ঠিক আছে। এবং এই সিদ্ধান্তটা কে নেবে? এলআইসি ডাইরেক্টর নেবে? না, এলআইসি ডাইরেক্টর শুধু এলআইসি চালায়, সিদ্ধান্তগুলো অ্যাকচুয়ালি নেয় স্ট্যাটিস্টিশিয়ানরা। সেই জন্যই আমি বারবার এনকারেজ করছি সাবজেক্টটাকে একটু গুরুত্ব দাও। তুমি যদি সাবজেক্টের থেকে ইন রিটার্ন গুরুত্ব পেতে চাও, তাহলে সাবজেক্টটাকে গুরুত্ব দাও। বুঝতে পারলাম? ঠিক আছে, বেশ, আমরা ফিরে আসছি আমাদের পড়ায়। র্যান্ডম এক্সপেরিমেন্ট কি জিনিস? বেশ, আমি একটু ফর্মাল ডেফিনেশনটা আগে দিই, তারপরে আবার বোঝাবো। অনেকটা বুঝিয়েছি, আবার বোঝাবো, ঠিক আছে? চলো আগে একটু ফর্মাল ডেফিনেশনটা দেওয়া যাক। An experiment capital E is said to be a random experiment, shorte r dot e লেখা হয়, if দুটো পয়েন্ট যদি হোল্ড করে তাহলে বলবো র্যান্ডম এক্সপেরিমেন্ট। এক নাম্বার পয়েন্ট, E can be repeated বা পারফর্মড বলতে পারি, আমি পারফর্মড বলছি, ঠিক আছে? পারফর্ম কথাটা ইউজ করছি। E can be performed and infinite times, মানে যতবার চাইবো ততবার করা যাবে, এরকম ব্যাপার, ঠিক আছে? বুঝতে পারলাম? ওকে, যতবার চাইবো ততবার করা যাবে, এরকম ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু লিখে দাও উইথ আইডেন্টিক্যাল কন্ডিশনস বা আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশনস, আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশনস, comma number 2, the set of
all possible outcomes. আচ্ছা এই কথাটা একটু অ্যাড করে দিই। আমি একটু ক্লাসিক্যাল ইংলিশ ইউজ করছি, আমি মানে বলে দেবো, ঠিক আছে? ভালো ইংলিশ ইউজ করছি, মানে বলে দেবো, বুঝতে অসুবিধা হবে না। কথাটা একটু বুঝলে মানে শুনে নিলে বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? We know a priori আচ্ছা we know a priori the set of all possible outcomes. Outcomes কথাটার মানে হলো results, ঠিক আছে? Number 3, the outcome varies at random. In every performance. দেখো এই জিনিস মুখস্থ করার মতো নয়, পয়েন্টগুলোকে যদি মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, কেন এই পয়েন্টগুলোকে লেখা হলো সেটা যদি বোঝো, তাহলে কারোর ক্ষমতা নেই যে তোমাকে এই পয়েন্ট এটা ভোলাবে। শোনো, নামের মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো র্যান্ডম, দুই হলো এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট কথাটার মানে কি? এক্সপেরিমেন্ট মানে একটা পরীক্ষা করা, ঠিক আছে? কোনো একটা পরীক্ষা করা হচ্ছে। তো এক্সপেরিমেন্ট যদি আমার কাছে আসে একটা, তো আমি তাকে এক্সপেরিমেন্ট কথাটা কখন বলবো? প্রথমত তাকে যদি আমি যতবার চাইবো ততবার করতে পারবো, পারফর্ম করতে পারবো আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন। আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন মানে কি? মানে ধরো যা এমন একটা জিনিস যেটা ওকে চেঞ্জ করতে পারে, মানে ওর উপর এফেক্ট ফেলতে পারে। মানে ধরো আমি একটা কয়েন নিয়ে টস করছিলাম, হঠাৎ করে কয়েনটা হারিয়ে গেল, আমি আবার নতুন কয়েন নিয়ে টস করছি। তো ভাই নতুন কয়েন নিয়ে যখন টস করছি, সেই নতুন কয়েনের মেকানিক্স আলাদা, আগের কয়েনটার মেকানিক্স এই কয়েনের মেকানিক্স তো ডিফারেন্ট। মেকানিক্স কথাটার মানেটা কি? দেখো একটা কয়েন, তাকে যখন আমি টস করছি, তার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে যে কোনটা আসার চান্স বেশি। এমনি কথায় তো আমরা বলি যে দুটো আসলেই চান্স সমান সমান, হেড আসার চান্স যত, টেল আসার চান্স তত। কিন্তু প্রকৃতপক্ষে কি তাই হয় নাকি? কখনোই হয় না, কখনোই হয় না। এরকম কয়েন বানানো যার হেড টেল আসার চান্স সমান সমান, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এরকম কয়েন বানানো সত্যিই অসম্ভব জিনিস, ঠিক আছে? ওকে, এটা কৌশিক পরে ধরবো, ঠিক আছে? কি বলছিলাম? এরকম কয়েন বানানো সত্যি ইম্পসিবল। কেন ইম্পসিবল? কেন ইম্পসিবল এরকম কয়েন বানানো? দেখো একটা কয়েন, তুমি মেকানিক্স পড়েছো অলরেডি, একটা কয়েন তার সেন্টার অফ গ্র্যাভিটি একদম মাঝামাঝি থাকতে হবে। একটু এপাশে বা একটু ওপাশে থাকলে যেদিকে সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে সেদিকে পড়ার চান্স বাড়বে, ঠিক আছে? আরো অনেক জিনিস আছে, যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, কোন অ্যাক্সিসের রেসপেক্টে কতটা মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে? এই এত কিছুর উপর ডিপেন্ড করে। আরো অনেক জিনিস আছে, সব জিনিস হয়তো আমিও জানি না, কারণ এগুলো ফিজিক্সের ব্যাপার, ঠিক আছে? ওকে, যে একটা কয়েন মানে যে কোন দিকে হেলে পড়বে তার চান্স কোনটা বেশি, ঠিক আছে? তো এত কিছুর উপর ডিপেন্ড করে সেই কয়েনটা কোন দিকে পড়বে। ওকে, তো আমরা কথার কথা বলি যে হ্যাঁ একটা কয়েন হচ্ছে আনবায়াসড, তার হেড পড়ার চান্স টেল পড়ার চান্স সমান, কিন্তু প্র্যাকটিক্যালি এরকম কয়েন পাওয়া যায় না, কেউ বানাতেও পারে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো দেখো আমার যদি কয়েনটা হারিয়ে যায়, যে কয়েন নিয়ে আমি টস করছিলাম, তো আমাকে একটা নতুন কয়েন আনতে হবে, ঠিক আছে? যখনই আমি একটা নতুন কয়েন আনলাম, তার কিন্তু ওই হেড পড়ার চান্স টেল পড়ার চান্স বদলে গেল। যখনই বদলে গেল তখন এই কন্ডিশন চেঞ্জ হয়ে গেল, আইডেন্টিক্যাল আর থাকলো না। আমি যে বলছি যে আমার আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন দরকার, সেটা যেন সম্ভব হয়, ঠিক আছে? অর্থাৎ সেই কয়েনটা যেন হারিয়ে না যায়। ওকে, তাহলে আমরা প্রথমত বলছি ই ক্যান বি পারফর্মড অ্যাট ইনফাইনাইট টাইমস আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন। দ্বিতীয় বললাম উই নো এ প্রায়োরি। এ প্রায়োরি কথাটার মানে হলো আগে থেকে জানা আছে, আগে থেকে জানা আছে। উই নো এ প্রায়োরি দ্য সেট অফ অল পসিবল আউটকামস, মানে যত রকম রেজাল্ট আসতে পারে, দ্য সেট অফ অল পসিবল আউটকাম মানে যত রকম সম্ভাব্য রেজাল্ট আসতে পারে। একবার আমি টস করেছি, কি রেজাল্ট আসবে সেটা তো পরের প্রশ্ন, কিন্তু আমি বারবার টস করলে যা যা সম্ভাব্য টোটাল রেজাল্টস আসতে পারে সেটা যেন আগে থেকে জানা থাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ কৌশিক, আমি একটু পরে কল করছি তোমাকে, ক্লাসে আছি।
হ্যালো, তুমি থেকে কল করে শোনাও যায় না কথা। চলো ঠিক আছে, কি বলছিলাম? হ্যাঁ চলো, নাম্বার 3, দ্য আউটকাম ভ্যারিজ অ্যাট র্যান্ডম। আচ্ছা এই মানেটা কি? মানে হচ্ছে আমি একবার টস করলাম, কি রেজাল্ট আসবে কেউ বলতে পারবে না। মানে কোনো একটা পার্টিকুলার পারফরমেন্সে যে কি রেজাল্ট আসবে সেটা বলার ক্ষমতা কারণ নেই। যদি থাকে তো জেনে নাও যে সেটা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের চিন্তার মধ্যে আসবে না। কেন প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের চিন্তার মধ্যে আসবে না? কারণ ওই যে বললাম, যদি জানা যায় যে একটা মানুষ কত বছর বেঁচে থাকবে, তাহলে সেই মানে সেই মানুষের জন্য, মানে সেই ধরনের মানুষের জন্য ইন্স্যুরেন্সের কোনো মূল্যই নেই, কোনো ভ্যালুই নেই ইন্স্যুরেন্সের। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি? যদি অলরেডি এটাও জানা থাকতো, আরো আরো ব্যাপার আছে। ঠিক আছে, এই যে দেখবে হেলথ ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে, যদি এটাও জানা থাকতো যে একটা মানুষ হসপিটালে ভর্তি হলে কত টাকা খরচা হতে পারে ম্যাক্সিমাম বা মিনিমাম, যাই হোক না কেন, ঠিক আছে, এসব যদি জানা থাকতো না, তাহলে হেলথ ইন্স্যুরেন্স বিক্রি হতো না। এই যে গাড়ির ইন্স্যুরেন্স হয়, যদি গাড়ির অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যায় তাহলে গাড়ির ইন্স্যুরেন্স বিক্রি কমে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? এরকম প্রচুর জিনিস আছে। একটা ওষুধ যখন মার্কেটে আসে, ধরো একটা কোম্পানি একটা ওষুধকে নতুন মার্কেটে এনেছে, ঠিক আছে, সেই ওষুধের ভ্যালু কত হবে, দাম কত হবে, এসব সবই অ্যাকচুয়ালি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স দিয়ে ক্যালকুলেশন হয়। হ্যাঁ, আরো অনেক ফ্যাক্টর আছে, শুধু প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স না, আরো অনেক ফ্যাক্টর আছে, বাট প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে সব জায়গায় কাজ করে। ঠিক আছে, বুঝতে পারলাম তো? অবশ্যই এর গুরুত্ব সব জায়গায় রয়েছে। আচ্ছা, র্যান্ডম এক্সপেরিমেন্ট ক্লিয়ার হলো কিনা একটু শুনে নিই, বলে ফেলো। র্যান্ডম আর এক্সপেরিমেন্ট দুটোকে জুড়লে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মানে এই দুটো পয়েন্ট স্যাটিসফাই করবে, যে ইটা পারফর্ম করা যাবে যতবার খুশি চাইবে ততবার খুশি, আর দুই হচ্ছে আগে থেকে জানা আছে যে কি কি আসতে পারে। আর র্যান্ডম মানে এই লাস্ট পয়েন্টটা স্যাটিসফাই করবে, যে তুমি কোন একটা পার্টিকুলার পারফরম্যান্স কি রেজাল্ট দেবে সেটা তুমি আগে থেকে জানো না, মানে কোন একটা পার্টিকুলার পারফরম্যান্সে যে তার রেজাল্টটা সেটা র্যান্ডমলি ভ্যারি করবে। বলো, ক্লিয়ার হয়েছে? বলো, আরে বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে স্যার। সেকেন্ড পয়েন্টটা আরেকবার বলবেন? সেকেন্ড পয়েন্ট হচ্ছে উই নো এ প্রায়োরি, মানে আমরা আগে থেকে জানি। দ্য সেট অফ অল পসিবল আউটকাম, মানে যা যা সম্ভাব্য আউটকাম আসতে পারে, যা যা সম্ভাব্য রেজাল্ট আসতে পারে, সব আমরা আগে থেকে জানি। হয়েছে? বলো, দেখে নাও ভালো করে। ঠিক আছে তো? কি বলবে তো? তুমি জিজ্ঞেস করলে বলবে না ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার। প্রায়োরি স্পেলিংটা ঠিক আছে তো? পি আর আই ও আর আই, প্রায়োরি মানে আগে থেকে। ঠিক আছে তো? রেডি? আচ্ছা, এবার আসছি স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস এর মানে হলো দ্য সেট অফ অল পসিবল আউটকামস। তোমাদের এই ডেফিনিশন কোনোদিনও লিখতে দেবে না, কিন্তু এই ডেফিনিশন না জানলে তুমি কিছু করতে পারবে না। ঠিক আছে, রেডি? একটু এক্সাম্পল নেওয়া যাক। চলো, দ্য স্যাম্পল স্পেস, আচ্ছা মুখে মুখে হোক, ঠিক আছে, লিখে লাভ নেই, তুমি বইতেও পেয়ে যাবে। আচ্ছা চলো, যদি তোমাকে বলি একটা কয়েনকে টস করা হয়েছে, তাহলে তার স্যাম্পল স্পেস কি কি হতে পারে? Head and tail. The sample space of tossing a coin is, আমি এইভাবে লিখছি, তুমি স্যাম্পল স্পেসকে কি বলেছো? সেট বলেছো, খেয়াল করো। The set of all possible outcomes, তো সেট হিসেবে লিখছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে h, t। ঠিক আছে তো? কি বলো শুভাঙ্গী? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, the sample space of tossing two coins, বলো কি লিখতে পারি? দুটো কয়েনকে একসাথে টস করছি, two coins together. Sir, head, tail, head or tail. বাস, is head, হেডকে আমি h দিয়ে ডিনোট করলাম, টেলকে t দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, হেড টেল
টেল হেড টেল টেল। আচ্ছা এটা একটা সেট, সুতরাং কি আগে লিখলাম কি পরে লিখলাম এটা ম্যাটার করে না। সেটে আমি এটা আগে লিখলাম ওটা পরে লিখলাম সেটা ম্যাটার করে না, তো এখানে ম্যাটার করবে না, সোজা কথা। ঠিক আছে, বাস এরকম এক্সাম্পলস প্রচুর আছে। তুমি তো প্রবাবিলিটি পড়ছো, তো তোমাকে স্যাম্পল স্পেস প্রচুর করতে হবে, তো এখানে আর দিচ্ছি না। ঠিক আছে, ব্যাস। আচ্ছা স্যাম্পল স্পেস হলো, এবার আসছি ইভেন্ট। এই ইভেন্টটা একটু গন্ডগোলের জায়গা। আচ্ছা আচ্ছা আর একটা জিনিস বলে নিই, ট্রায়ালস। ট্রায়ালস a particular performance of a random experiment। R.E মানে random experiment, একটা random experiment এর একবার পারফরম্যান্স কে ট্রায়াল বলে। কি রঞ্জন ঠিক আছে তো? একটা random experiment এর একবার পারফর্ম করাকে ট্রায়াল বলে একটা। তো দুবার পারফর্ম করলে দুটো ট্রায়াল বলবো, তিনবার পারফর্ম করলে তিনটে ট্রায়াল বলবো, চারবার করলে চারটে ট্রায়াল বলবো, যতবার পারফর্ম করবো তাকে একটা ট্রায়াল বলবো। কি অনির্বাণ ঠিক আছে তো বলো? হ্যাঁ স্যার। ব্যাস ঠিক আছে। এবার চলে আসছি ইভেন্ট। এই ইভেন্টটা একটু গোলমেলে জায়গা, মানুষজন বোঝে না যে কাকে ইভেন্ট বলে আর কাকে বলে না। এমনকি তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে, তোমাকে আমি যে বই রেকমেন্ড করেছি না, সেই বইতেও ইভেন্ট সম্পর্কে ভুল ধারণা আছে। তুমি মার্কেটে যে কোনো বই দেখে নাও, একমাত্র খুব ব্র্যান্ডেড বই ছাড়া, যেমন তোমাকে আমি একটু আগে দুটো বই উঁচিয়ে দেখিয়েছি, আতিয়া লাহিরির একটা বই আর একটা তোমার ইনফারেন্স কিফারের ইনফারেন্স, ঠিক আছে, এগুলো খুব হাইলি ব্র্যান্ডেড বই। এগুলো ছাড়া যত চলতি বই আছে সেই বইতে ইভেন্ট সম্পর্কে ভুল ধারণা আছে। যেমন আমি তোমাকে নাম করে বলে দিচ্ছি, আমাদের যে অমৃতা গুপ্তার বই সেখানেও ইভেন্ট সম্পর্কে ভুল ধারণা আছে। মার্কেটে আরেকটা বই চলে সেটা হচ্ছে ইসমাইল হকের বই, সেখানেও ইভেন্ট সম্পর্কে ভুল ধারণা আছে। আরেকটা বই চলে কি যেন নাম তার, দেশেন ব্যানার্জির বই, সেখানেও ভুল ধারণা আছে। মানে আনব্র্যান্ডেড লোকাল যত বই আছে সেই সমস্ত জায়গায় ইভেন্ট সম্পর্কে ভুল ধারণা আছে। কি ভুল ধারণা আছে না যে একদম ঝেড়ে পুছে তোমাকে বলে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আগে তোমাকে একটা সিম্পল কথা বলি। এই যে তুমি স্যাম্পল স্পেস কথাটা পড়লে, ঠিক আছে, আমি যদি ইভেন্ট বলি, যে কোনো ইভেন্ট হলো স্যাম্পল স্পেসের একটা সাবসেট। কি বললাম? এনি ইভেন্ট ইজ আ সাবসেট অফ দ্য স্যাম্পল স্পেস। আচ্ছা এটাকে যদি একটু ভালো করে লেখা হয়, আমি ভালো করে লিখছি না এই কারণেই বিকজ তোমার ডেফিনিশন আসবে না, ঠিক আছে, বাট যদি ভালো করে লেখা হয় তখন আমি এরকম বলবো, an event connected with a random experiment is a subset of the sample space of the random experiment। ঠিক আছে, আরে বাবা তুমি যে random experiment করছো তার ইভেন্ট, ওই জন্য বলা হয় an event connected with the random experiment। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বলবো যে বইটা তোমাদের রেকমেন্ড করা হয়েছে না একটুখানি পড়বে। শুধু নোটস পড়লে কি হবে বলো তো? নোটস পড়লে না তোমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা এক পেশে হয়ে থাকতে পারে, ঠিক আছে, তো সাথে বইটাও পড়বে, তাহলে দেখবে নিজেরও আন্ডারস্ট্যান্ডিংটা সলিড হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তো কি বললাম, চলতি ভাষায় আমি ইভেন্ট বলে ছেড়ে দিলাম, কিন্তু যদি একে ভালো করে বলতে হয় তাহলে আমি বলবো an event connected with the random experiment। মানে ওই random experiment-এর সঙ্গে সংযুক্ত যে ইভেন্টটা, that event, an event connected with the random experiment is a subset of the sample space। কার sample space? random experiment-এর sample space of the random experiment। মানে আমি লেখাটা যদি বলে না যে আমাদের সেই ছোটবেলায় ছিল না যে একটা চলতি ভাষা আর একটা হচ্ছে তোমার কি বলবো শুদ্ধ ভাষা, ঠিক আছে, একটা শুদ্ধ ভাষা একটা চলতি ভাষা। আমি যদি শুদ্ধ ভাষায় লিখি তাহলে এরকম লিখতে হবে, an event connected with a random experiment is a subset of the sample space of the random experiment। বাট এই কি বলতো, এত কথা লিখতে গেলে না প্রচুর সময় যায়, ওই জন্য এদিকে তো ডেফিনিশন আসে না, ওই জন্য এইভাবে লেখা হয় না, শর্টে লেখা হয় যাতে তুমিও বুঝতে পারো, তোমাকে বোঝানোটাও যায় আর টাইমটাও বাঁচে। ঠিক আছে, আমি প্রথম দিনে এই জিনিসগুলো খুলে বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু
দ্বিতীয়বার বলার সুযোগ থাকবে না। একবার যখন স্পিড চলে আসবে, একবার যখন সাবজেক্টের মধ্যে ঢুকে যাব, তখন আর অত সময় থাকবে না যে দেখো এটা শুদ্ধ ভাষা, এটা মানে চলতি ভাষা, এত বলার সময় থাকবে না। তখন আসল ফোকাস থাকবে সাবজেক্টের উপরে, তখন এত ভাষা বোঝানোর সময় থাকবে না। ঠিক আছে, দেখো তো ইভেন্ট কথাটার মানে হলো স্যাম্পল স্পেসের একটা সাবসেট, কিন্তু আনফরচুনেটলি স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট ইভেন্ট নয়। বাট any subset of a sample space may not be an event. তোমাকে আমি যে বই রেকমেন্ড করেছি বা আমাদের ইউনিভার্সিটিতে যে যে বইগুলো চলে, একটা বইতেও এই জিনিসটা তুমি পাবে না। এই জিনিসটা তুমি পাবে না। তোমাকে যদি এই জিনিসটা পেতে হয়, তোমাকে কোনো ব্র্যান্ডেড বই ফলো করতে হবে, নামকরা বই, যেগুলো আইএসআই তে পড়ানো হয় এরকম বই, যেগুলো সিএমআই তে পড়ানো হয় এরকম বই, তাছাড়া তুমি পাবে না। ঠিক আছে, তোমার লোকাল কোনো বইতে তুমি এই জিনিসটা পাবে না। এবার তুমি যদি জিজ্ঞেস করো কেন পাবো না, কেন বইগুলো তাহলে কি জানে না, জেনে শুনে ভুল লিখছে? এর কারণ হলো এর যে এক্সাম্পল যে স্যাম্পল স্পেসের কেমন সাবসেট যেটা ইভেন্ট হলো না, সেটা কিন্তু দেওয়াটা খুবই, তোমার সিলেবাসের জন্য দেওয়াটা সম্ভব না। কারণ এটা যদি দিতে হয় আমাকে মেজার থিওরি দিয়ে এক্সাম্পল দিতে হবে। কারণ সত্যি কথা বলতে গেলে তোমার আশেপাশে যে সমস্ত র্যান্ডম এক্সপেরিমেন্ট তুমি দেখো, মানে কয়েন টস করা, তারপর ওই তাস খেলা, তারপরে ধরো ক্রিকেট খেলা, তারপরে ফুটবল খেলা, এই ধরনের যে সমস্ত র্যান্ডম এক্সপেরিমেন্ট আছে না, সেখানে স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেটই ইভেন্ট। আবার যে কোনো ইভেন্টই স্যাম্পল স্পেসের সাবসেট। এমনিতে তো যে কোনো ইভেন্ট স্যাম্পল স্পেসের সাবসেট, তো ইভেন্টের ডেফিনিশন। বাট এমন কিছু ইভেন্ট পৃথিবীতে এক্সিস্ট করে যারা স্যাম্পল স্পেসের সাবসেট হয় না, এবং এখানেই গন্ডগোলটা। ঠিক আছে, সেটা পড়ানো হয় হায়ার লেভেল অফ প্রবাবিলিটিতে। এই যে তোমাকে আমি বইটা দেখালাম একটু আগে, আতিয়া লাহিরির প্রবাবিলিটি বইটা, তুমি যদি এটা পড়ো এখানে পাবে সেই ইভেন্টের এক্সাম্পল যেটা স্যাম্পল স্পেসের সাবসেট নয়, বাট এটা তোমার স্কোপের বাইরে, কারণ এটা মেজার থিওরি দিয়ে লেখা বই, যেটা মেজার থিওরি না পড়লে পড়তে পারবে না। মেজার থিওরি পড়ানো হয় এমএসসিতে, তাই এই বইটা তুমি, এই প্রবাবিলিটির বই তুমি পড়তে পারবে না, আমিও তোমাকে পড়াতে পারবো না, সেই এক্সাম্পলও তোমাকে আমি দিতে পারবো না যেটা ওখানে কাজে লাগে। বুঝতে পারলাম? ঠিক আছে, সেই কারণে তোমাদের এই লেভেলের বইগুলো এটাকে স্কিপ করে, শুধু শুধু গন্ডগোলে লিখিয়ে তো লাভ নেই। ঠিক আছে, তাই ওটাকে হালকা করে স্কিপ করে বেরিয়ে চলে যায়। জেনে শুনেই রাইটাররা এটাকে স্কিপ করে, কারণ সেই এক্সাম্পল তোমাদেরকে দেওয়া যাবে না। বুঝতে পারলাম? ঠিক আছে, তবে ধারণাটা ক্লিয়ার করে রাখো যে ইভেন্ট হলো স্যাম্পল স্পেসের সাবসেট, কিন্তু স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট ইভেন্ট নয়। ঠিক আছে, আমি একটু ইভেন্টের এক্সাম্পল দিই, তারপরে আরো ব্যাপারটা ডেপথে যাব। যতটা ডেপথে যাওয়া যায় ততটা যাব, তার বেশি তো যাওয়া যাবে না, যতটা তোমার নলেজে আসবে। ঠিক আছে, যেখানেই তোমার নলেজটা শেষ হয়ে যাবে, যে তুমি তো মেজার থিওরি জানো না, আমি আবার বলছি, দেখো মেজার থিওরি তো তোমার পড়া নেই, মেজার থিওরি পড়ার পর এক্সাম্পলটা দেওয়া যায় অ্যাকচুয়ালি। তাই যতটা তোমার নলেজের মধ্যে আসবে আমি তোমাকে ততটা বলবো, তার বেশি বলা যাবে না। ঠিক আছে, চলো। আচ্ছা, কি বলছিলাম? এক্সাম্পল। চলো একটু এক্সাম্পল দেওয়া যাক। নাম্বার 1, যখনই এক্সাম্পল দেবে না, আগে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে হবে, তারপর ইভেন্ট আসবে। কারণ তুমি একটু দেখো, আমি অলওয়েজ বলি এখানে যে লিখেছি an event connected with a random experiment, যদি র্যান্ডম এক্সপেরিমেন্ট না থাকে তাহলে কোনোদিনই ইভেন্ট আসবে না। ঠিক আছে, র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে আসে ইভেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট না থাকলে ইভেন্টের আসার কোনো প্রশ্ন নেই। তাহলে কি বললাম? এক্সাম্পল 1। চলো তাহলে কি বলছি, হ্যাঁ চলো ইভেন্টের একটা এক্সাম্পল দিই। ইন দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট of tossing 2 coins together, যে র্যান্ডম এক্সপেরিমেন্টে আমি দুটো কয়েনকে একসাথে টস করছি, সেই র্যান্ডম এক্সপেরিমেন্টে আমি ইভেন্ট লিখছি। 2 heads, আচ্ছা 1 head, চলো 1 head, ONEHEAD, আমি যেরকম লিখছি না, এই লেখার প্যাটার্নটা ফলো করবে, তাহলে দেখবে তোমার সাবজেক্ট বুঝতে খুব সহজ লাগবে। ঠিক আছে, এবং সাবজেক্টটা মাথার মধ্যে ঢুকবে। এই যে আমি লিখেছি 1 head উইথ কোটেশন, কালার চেঞ্জ তোমাকে করতে হবে না, তুমি নরমাল কালারে লেখো, আমি তোমাকে হাইলাইট করার জন্য কালার চেঞ্জ করলাম যাতে তোমার চোখে পড়ে, বাট লেখার প্যাটার্নটা দেখো, ডাবল কোটেশনের মধ্যে লিখেছি, সেই প্যাটার্নটা তুমি ফলো করবে। ঠিক আছে,
In the random experiment of tossing 2 coins together, one head is an event. This event is, বলো তো ইভেন্টটা কি রকম হবে? ওয়ান হেড বলেছি, তাহলে ইভেন্ট মানে কি? আমি বললাম যে অ্যাকচুয়ালি ইভেন্ট যেটা সেটা কিন্তু স্যাম্পল স্পেসের সাবসেট, তো একটা সেট তো সেটা। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি ওয়ান হেড বলেছি, তাহলে হেডটা প্রথমেও আসতে পারে, দ্বিতীয়বারেও আসতে পারে, আবার দুবারেও আসতে পারে। তাহলে হেড হেড দুবারে আসছে, হেড, আচ্ছা ওয়ান হেড বলেছি, দুবারে আসবে না, একটা হেড না, দুবারে আসলে তো দুটো হেড হয়ে যাবে। তাহলে হেড টেল, টেল হেড, তাহলে প্রথমে আসতে পারে অথবা দ্বিতীয়বারে, ঠিক আছে, দুবারে আসবে না, তাহলে টু হেড হয়ে যাবে। ওকে, তাহলে এই যে আমি লিখলাম এই জিনিসটা খেয়াল করো, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই স্যাম্পল স্পেসের একটা সাবসেট হলো হেড টেল টেল হেড, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে যে লিখেছি এনি ইভেন্ট ইজ আ সাবসেট অফ স্যাম্পল স্পেস। ওকে, কিন্তু এর উল্টোটা আবার সবসময় সত্যি নাও হতে পারে, যে স্যাম্পল স্পেসের সাবসেট হলেই যে ইভেন্ট হবে তা নয়। তাহলে ম্যাথমেটিশিয়ান যারা ধরো ম্যাথমেটিক্সে এই জিনিসটা নিয়ে কাজ করে না, তারা প্রবাবিলিটি তৈরি করতে চায়। তো প্রবাবিলিটি কার হয়? একটু আগে বলেছি প্রবাবিলিটি হয় ইভেন্টের। প্রবাবিলিটি কার হয়? প্রবাবিলিটি হয় ইভেন্টের। দেখো প্রবাবিলিটি কিন্তু একটা ফাংশন হিসেবে কাজ করে। ফাংশন হিসেবে যখন কাজ করে তাহলে একটা ফাংশনের ডোমেন থাকবে, কোডোমেন থাকবে। তাহলে যেটা প্রবাবিলিটির ডোমেন, একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট তোমার হয়েছে, ঠিক আছে, সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য প্রবাবিলিটির একটা ডোমেন আসবে। ডোমেনটা কি? যার যার উপর প্রবাবিলিটি কাজ করে সেটাকে ডোমেনে রাখতে হবে। সিম্পল কথা বোঝো, একটা ফাংশন আমি ডিফাইন করছি, তো ফাংশনের ডোমেন কি নেব? ফাংশনটা যে যে পয়েন্টে কাজ করে সেটাকে ফাংশনের ডোমেন নিয়ে নেব, যে যে পয়েন্টে কাজ করে তার সেটটাকে ফাংশনের ডোমেন নেব। প্রবাবিলিটির ক্ষেত্রে ব্যাপারটা সেটাই। প্রবাবিলিটি একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য প্রবাবিলিটি আসলো, কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। দেখো পৃথিবীতে সমস্ত র্যান্ডম এক্সপেরিমেন্টের সবসময় আলাদা আলাদা কাজ হয়। তুমি একটা নতুন র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে এলে তার জন্য একটা প্রবাবিলিটি, অন্য একজন একটা নতুন র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে এসেছে তার জন্য একটা প্রবাবিলিটি। অবভিয়াসলি না, তুমি আলাদা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিলে তার প্রবাবিলিটির কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে, মানে তার প্রবাবিলিটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে আসলে যে চলো আজকে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে বসা যাক, ঠিক আছে? সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য আমি প্রবাবিলিটি নেব। কার প্রবাবিলিটি নেব? ইভেন্টের প্রবাবিলিটি নেব। তাহলে যার যার প্রবাবিলিটি নেব তারা সবাই ইভেন্ট। তাহলে যার যার প্রবাবিলিটি নেব তাদেরকে নিয়ে যদি একটা সেট বানাই, সেই সেটটাকে বলবো দ্য সেট অফ অল ইভেন্টস। বুঝতে পারলাম? সেটাই হলো প্রবাবিলিটি ডোমেন, কারণ তাদের উপরেই প্রবাবিলিটি কাজ করবে যারা ওই সেটের মধ্যে আছে। আমি ইভেন্টের উপর প্রবাবিলিটি দিতে পারি, ওই ইভেন্টগুলোই সেটের মধ্যে রাখছি যাতে আমি ডোমেনটা বানাতে পারি। উল্টো করে ভাবো, উল্টো করে ভাবো। শুরুতেই আমি সমস্ত ইভেন্টগুলো নিয়ে নিলাম, নিয়ে একটা সেট বানালাম যাকে বলবো ইভেন্ট স্পেস। সেই ইভেন্ট স্পেসের উপর প্রবাবিলিটি অ্যাপ্লাই করব। ইভেন্ট স্পেসটা হয়ে গেল প্রবাবিলিটির ডোমেন। বোঝা গেল? দুদিক থেকেই ভাবতে পারো তুমি। পুষ্কর, কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? বলো। বলো বলো বলো। বেশ, তাহলে কি বললাম? এই যে তুমি লিখেছিলে না, এইখান থেকে কানেক্ট করছি, এইখান থেকে কানেক্ট করছি, বাট এনি সাবসেট অফ এ স্যাম্পল স্পেস মে নট বি অ্যান ইভেন্ট। এইখান থেকে কানেক্ট করছি। কি কানেক্ট করছি? এখানে আমি একটা ডেফিনেশন দেব যার নাম হচ্ছে ইভেন্ট স্পেস। সহজ কথায় বললে the set of all events is called event space, বাট সেটা ডেফিনেশন হলো না। ডেফিনেশন কিভাবে দেব সেটা আমি বলছি, ঠিক আছে? আমি সহজ কথা এখানে লিখছি, বাট ইভেন্ট স্পেসের আলাদা করে ডেফিনেশনও দেব। the set of all the events connected with a random experiment is called an event connected with the random experiment. কিন্তু এটা ডেফিনেশন হলো না, ঠিক আছে? এটা জাস্ট একটা চলতি ভাষায় ইভেন্টের একটা জিনিসটা বোঝানো হলো। এবার আমি পার্টিকুলারলি ইভেন্ট স্পেসের ডেফিনেশন দেব। এবার তুমি ব্যাপারটাকে উল্টো করে ভাবো। আমি বলেছি ইভেন্ট মাত্রই স্যাম্পল স্পেসের সাবসেট, বাট একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে যত ইভেন্ট বেরোবে তাকে যদি তুমি কালেকশন বানাও, যে কালেকশনটা হবে তার নাম হলো ইভেন্ট স্পেস। এই ইভেন্ট স্পেসের একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আছে। কেন ম্যাথমেটিক্যাল ডেফিনিশন দরকার? কারণ দেখো, প্রবাবিলিটি অফ ফাংশন, প্রবাবিলিটি ইজ আ ফাংশন। ফাংশন হতে গেলে তার তো কিছু কন্ডিশনস লাগে।
সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে গেলে আমাকে কিছু স্ট্রিক্ট পলিসি নিয়ে রাখতে হবে। আমি যদি সেই পলিসিগুলোকে হেরফের করি তাহলে ফাংশন সেখানে অসুবিধায় পড়ে যাবে। ফাংশনে কি কি পলিসি লাগে? এক, ডোমেনের সমস্ত পয়েন্টের উপর কাজ করতে হবে। দুই, একই পয়েন্টে সেম ভ্যালু দেওয়া যাবে না। এই দুটো পলিসি লাগে ফাংশনের জন্য, ঠিক আছে? এই দুটো কন্ডিশন লাগে ফাংশনের জন্য। একটা রুল, তাকে ফাংশন বলবো যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে। এক, সে ডোমেনের সব পয়েন্টে কাজ করবে। দুই, দুটো পয়েন্টে সেম ভ্যালু দেবে না, ঠিক আছে? ঠিক তেমনি প্রবাবিলিটি অ্যাজ এ ফাংশন তাকে দেখার জন্য, তার জন্য এই ইভেন্ট স্পেসের উপর কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি হোল্ড না করে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে ইভেন্ট স্পেসের আমি ডেফিনেশন তোমাকে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ডেফিনেশন অফ ইভেন্ট স্পেস খুব ভালো করে এই কথাটা বুঝে নেবে, কারণ এই আজকে তোমাকে ইভেন্ট স্পেসের ডেফিনেশন বললাম, একদম শেষ দিন পর্যন্ত থ্রু আউট তোমার ইভেন্ট স্পেস কাজে লাগবে। তোমাকে ডেফিনেশনটাকে মাথায় রাখতে হবে। অবশ্য তখন অভ্যাস হয়ে যাবে জিনিসটা, বাট প্রথম তো মনে রাখতে হবে, তাই না? ডেফিনেশন অফ ইভেন্ট স্পেস। আমি একটা জিনিস বলবো তোমাকে ইভেন্ট স্পেসের ডেফিনেশনটা বলার পরে, তাহলে তুমি বুঝে যাবে কেন আমি ভুল থাকার কথাটা বলেছি। ভুল থাকার কথাটা কেন বলেছি এটা তো নাও বলতে পারতাম, কেন বলেছি ভুল থাকার কথাটা বলবো, ঠিক আছে? চল ইভেন্ট স্পেসের ডেফিনেশনটা আগে দিই। আচ্ছা, লেট a random experiment capital E has a sample space S। আমার হ্যান্ডরাইটিং খুব খারাপ, যদি কারোর অসুবিধা হয় বুঝতে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? আমি যেমন শর্টে লিখি SP মানে স্পেস, ঠিক আছে? ওকে, এখানে r.e মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট। লজ্জা পাওয়ার বিষয় নেই, ঠিক আছে? আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন এমএসসি করি তখন আমাদের কাছে মারাত্মক ভালো দুজন টিচার ছিলেন। একজন মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায় টপোলজি পড়াতেন, ঠিক আছে? একজন হচ্ছে SKA সুনীল কুমার আচার্য, যার কথা একটু আগে বলছিলাম, উনি পড়াতেন মেজার থিওরি। ওই মেজার থিওরি যেটা দিয়ে প্রবাবিলিটি তৈরি হয়, যেটা বড়দেরকে প্রবাবিলিটি শেখানো হয় মেজার থিওরি দিয়ে। তুমি যদি আজকে ISI তে ভর্তি হও, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হও, ম্যাথ স্ট্যাট যা খুশি নিয়ে ভর্তি হও না কেন, সেখানে তোমার যে প্রবাবিলিটি পড়ানো হবে সেখানেও তোমাকে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পড়ানো হবে, কিন্তু মেজার থিওরি দিয়ে পড়ানো হবে। এই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সই মেজার থিওরির হেল্পে পড়ানো হবে, ঠিক আছে? ওকে, যদি তুমি CMI তে ভর্তি হও সেখানেও তাই, তোমাকে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পড়ানো হবে, মেজার থিওরি দিয়ে পড়ানো হবে। সেই মেজার থিওরি আগে তো তোমাকে কেউ না কেউ মেজার থিওরি পড়িয়ে দেবে ওখানে, তারপরে সেটা দিয়ে প্রবাবিলিটি পড়াবে। তো আমাদের মেজার থিওরি উনি পড়াতেন। দুজন টিচারেরই হ্যান্ডরাইটিং বোঝার মতো নয়। মানে দেখো, একটা হয় না যে আমাদের অভ্যাস হয়ে গেল, আমরা বুঝে যাচ্ছি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? কিন্তু নতুন নতুন বোঝা খুব কষ্টের। ঠিক তেমনি টাইম কাউন্ট হচ্ছে। ও, টাইম কাউন্ট হচ্ছে, এক মিনিট, বোঝো যা, দাঁড়াও একটু আগে বলবে তো। এক মিনিট, হ্যাঁ যেটা বলছিলাম যে বোঝা খুব কষ্ট ছিল আমাদের, ঠিক আছে? আমরাও না যখন প্রথম গেছিলাম না, হ্যান্ডরাইটিং বুঝতে পারতাম না, প্রথম খুব কষ্ট হতো। তখন কি ফোকাস রাখতে হতো যে স্যার বলার লেখার সময় তো বলে লিখছে, তো এই ওয়ার্ডটাকে ফোকাস রাখতে হতো। যদি ওয়ার্ডটা কখনো মিস হয়ে যেত না, তাহলে ওই জিনিসটা যে কি লিখেছে সেটা আমাকে গেস করে বুঝতে হবে, ঠিক আছে? তো ওয়ার্ডটাকে আমি ফোকাস রাখতাম সবসময়। তো তোমাদেরকে ওই জন্য বলছি আগে থেকেই, কি হলো, ডান এসে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদেরকে ওই জন্য আগে থেকেই বলছি, যদি আমার কোনো লেখা বুঝতে অসুবিধা হয় তো জিজ্ঞাসা করবে, ফালতু গেস লাগাবে না, জিজ্ঞাসা করে নেবে। লাইভ ক্লাসে আছো, জিজ্ঞাসা করবে, সমস্যা কি আছে, ঠিক আছে? চলো, যেটা বলছিলাম, let a random experiment E has a sample space S। ধরে নাও একটা random experiment এর sample space S, ঠিক আছে? then by the event space, এবার ইভেন্ট স্পেসের ডেফিনেশন আসছে এখানে, by the event space। আচ্ছা, কি হলো, চলো, then by the event space
experiment, we mean a collection আমি একটা যে কোনো কালেকশনের নাম দিচ্ছি, তার নাম দিলাম এফ। তোমার এটা নিয়ে চিন্তা নেই, তুমি যা খুশি নাম দাও না, কি ক্ষতি আছে, ঠিক আছে? তোমার র্যান্ডম এক্সপেরিমেন্ট নাম দিয়েছো ই, স্যাম্পল স্পেসের নাম দিয়েছো এস, ইভেন্ট স্পেসের নাম দিচ্ছি এফ, ঠিক আছে? উই মিন এ কালেকশন এফ অফ সাবসেটস অফ এস। এই যে বলছিলাম না যে আমার এটা একটু প্রবলেম করছে, ঠিক আছে? এই যে দেখো লেখা পড়ছে না, সকাল থেকেই হচ্ছে। এস satisfying the following conditions. Condition number 1. S belongs to F. তার মানে কি? মানে পুরো স্যাম্পল স্পেসটা একটা ইভেন্ট। আমি কি বলেছি, কথাটা শুনেছো? এখানে কি বলে এসেছি? এর আগে কি বলেছি? ইভেন্ট স্পেস কাকে বলে? সেট অফ অল ইভেন্টস কানেক্টেড উইথ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড দ্য ইভেন্ট স্পেস অফ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট। ইভেন্ট স্পেস মানে ইভেন্টগুলোর স্পেস, স্পেস মানে সেট, সোজা কথা। তাহলে ইভেন্ট স্পেস কথাটার পুরো মানে কি? ইভেন্টগুলোর কালেকশন, ঠিক আছে? ঠিক আছে, এইবার তুমি চলে আসো, তুমি যখন বলছো যে ইভেন্ট স্পেসের ফর্মাল ডেফিনিশন, তখন তুমি ইভেন্ট স্পেসের নাম দিয়েছো এফ। প্রথমেই বলেছো যে ইভেন্ট স্পেস বলতে আমরা বোঝাই the collection F of subsets of S। তাহলে S এর সাবসেট, S এর সাবসেটের কালেকশন, অ্যাকচুয়ালি S এর সাবসেট নয়, S এর সাবসেটের কালেকশন। অর্থাৎ F এর মধ্যে কারা রয়েছে, F এর মেম্বারস কারা। F এর যদি কিছু সংখ্যক মেম্বার নাও, যারা মেম্বার F এর, যাদেরকে তুমি পাবে তারা সবাই S এর সাবসেট, ঠিক আছে? স্যাটিসফাইং দ্য ফলোইং কন্ডিশন। এবার কিছু আরো কন্ডিশন আছে। অর্থাৎ প্রথম কন্ডিশন ছিল যে S এর যদি মেম্বার হতে হয় তাকে ইভেন্ট স্পেসে, মানে স্যাম্পল স্পেস S এর একটা সাবসেট হতে হবে। অর্থাৎ F এর মেম্বার মানে S এর সাবসেট, প্রথম কন্ডিশন ছিল। দ্বিতীয় কন্ডিশন আমি এখানে লিখেছি, S নিজে ইভেন্ট স্পেসের মেম্বার। আচ্ছা, আমরা বলেছি ইভেন্ট স্পেস মানে কি? ইভেন্ট স্পেস মানে হচ্ছে সেট অফ অল ইভেন্টস। তাহলে আমি যদি বলি S নিজে ইভেন্ট স্পেসের মেম্বার, সেই কথাটার বাংলা মানে হলো S নিজে একটা ইভেন্ট। মাথায় ঢুকলো কথাটা? বলো। বলো স্যার, এটা তো সাবসেট ছিল। কার সাবসেট? এস এর সাবসেটের কালেকশন ছিল। এস এর সাবসেটের কালেকশন ছিল। স্যার, তাহলে এস টা এফ এর বিলং করছে। আচ্ছা, আমি তোমাকে এই কথাটার মিনিংটা লিখি আগে। এই কালেকশন, এই কথাটার মানে বোঝো। আর কালেকশন এফ অফ সাবসেটস অফ এস, আমি জানতাম এই জায়গাটা অনেকের গন্ডগোল হবে। দেখো, এ যদি এফ এর মধ্যে থাকে সেটার মানে হলো এটা এস এর সাবসেট। এফ এমনই একটা জিনিস, ধরো এফটাকে আমি পেলাম এরকম, ধরো a1 a2 a3 a4 এরকম পেলাম। তাহলে এই a1 টা s এর সাবসেট, a2 টা s এর সাবসেট। তাহলে তুমি ছবি দিয়ে দেখলে এরকম পাবে। এই ধরো s, এই হচ্ছে a1, এই হলো a2, এই হলো a3, এই হলো a4। এবার বুঝছো স্নেহাশিকতা? শুধু স্নেহাশিকতা নয়, এই প্রবলেমটা সবার হবে, কারণ এখানে বলো। স্যার, এস এর সব সাবসেট তো মানে ওই এফ এর মধ্যে সব সাবসেট কি আছে এস এর? নট নেসেসারিলি, সব সাবসেট নাও থাকতে পারে। দেখো, এস এর সব সাবসেট যদি এফ এর মধ্যে থাকে তাহলে আমি উল্টো এরকম সাইন দিতাম, আমি উল্টো দিকে সাইনটা দিতাম। ইমপ্লিকেশনের মানেটা বোঝো। তোমরা তো অনেকে লজিক পড়েছো, যারা লজিক পড়োনি তাদের কাছে ব্যাপারটা কঠিন নয়। আমি বলছি আর একবার, আমি যখনই লিখবো P implies Q, এই কথাটার মানেটা বোঝো। P implies Q কথাটার মানেটা কি? যদি P হয় তাহলে Q হবে, তাই তো নাকি? কি? হ্যাঁ স্যার। আচ্ছা, Q implies P কথাটার মানে কি? যদি Q হয় তাহলে P হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে কি লিখেছিলাম? A যদি F এর মধ্যে থাকে তাহলে এটা S এর সাবসেট হবে, বুঝলে?
এফ একটা ব্যাগ মানে একটা কালেকশন, তার মধ্যে থেকে যদি একটা জিনিস আমি হাতে তুলে নিই সেটা এস এর সাবসেট। বুঝেছো? বেশ, সাবসেট আর এলিমেন্ট দুটোর মধ্যে তফাৎ বোঝো। আমি বলেছি এটা এফ এর এলিমেন্ট হলে এটা এস এর সাবসেট। এলিমেন্ট আর সাবসেট দুটো তফাৎ বুঝতে পারো তো? আগে বলো এই কথাটা কি, এলিমেন্ট আর সাবসেট গুলিয়ে যায় না তো? কেউ আছো যার এরকম যার এলিমেন্ট সাবসেট গুলিয়ে যায়? লজ্জা পাওয়ার কিছু ব্যাপার নেই, আমারও গুলিয়ে যেতে পারে, আমারও গুলিয়ে যেত একটা সময়। আমিও অনেক কষ্ট করে দুটোর মধ্যে তফাৎ ক্লিয়ার করেছি যে এলিমেন্ট কি সাবসেট কি। যদি এরকম কেউ থেকে থাকো যে এলিমেন্ট আর সাবসেটের মধ্যে ডিফারেন্স গুলিয়ে যায়, তাহলে বলে ফেলো, ক্লিয়ার করে নাও, কারণ এই জায়গায় যদি গন্ডগোল থেকে। হ্যাঁ বলো শতদল, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে সেটের ভিতরে যে এলিমেন্ট থাকে বিভিন্ন থাকে, সেটের ভিতরে এলিমেন্ট থাকে, এটাই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ সেটের মেম্বার গুলোকে এলিমেন্ট বলে, এলিমেন্ট মানে মেম্বার আর কি, যারা সেটের মধ্যে আছে তাদেরকে এলিমেন্ট বলে। কিন্তু আমার প্রশ্নটা কি ক্লিয়ার হলো? এলিমেন্ট আর সাবসেট এই দুটোর মধ্যে তফাৎ কি? এমন কেউ আছো যার গুলিয়ে যায়, দুটোর মধ্যে ডিফারেন্স বোঝো না বা গুলিয়ে যায়, এমন কেউ আছো? নেই তো? বারবার ধরে বলছি, কারণ যদি এখানে গন্ডগোল থাকে তাহলে হারগিস তুমি ইভেন্ট স্পেসের ডেফিনিশন বুঝবে না। তোমার পক্ষে বোঝার প্রথম লাইনেই তুমি আটকে যাবে। এই যে লিখেছি আ কালেকশন এফ অফ সাবসেটস অফ এস, তুমি এখানে আটকে যাবে। হ্যাঁ বলো। এলিমেন্ট তো হচ্ছে একটা সেটের এর ভিতরে যেগুলো থাকে, আর সাবসেট হচ্ছে কালেকশন অফ এলিমেন্ট। একটা হচ্ছে দুটো হচ্ছে, আরে ওরকম মোটাতে বলে তো সাবসেট। একটা সাবসেট কথাটার মানে হলো একটা সেটের কিছুটা অংশ তুমি নিয়ে নিচ্ছ, সেটা যতটাই নাও সেটা সাবসেট। ঠিক আছে? একটা সেট থেকে একটা ছোট সেট বার করে নিচ্ছ, ওই সেট থেকে একটা ছোট সেট বার করে নিচ্ছ, সেটা সাবসেট হয়ে গেল। এলিমেন্ট মানে সেট থেকে একটা জিনিসকে তুলে দেখলে, একটা সেটের মধ্যে যারা যারা ছিল তাদের মধ্যে একটাকে তুলে দেখছো, দ্যাট ইজ এলিমেন্ট। ঠিক আছে? কি রেডি তো? বলো। স্যার রেডি। ব্যাস ব্যাস ঠিক আছে। আমি আশা করছি এলিমেন্ট আর সাবসেটের কনসেপ্ট কারোর কাছে অজানা নেই আর, ঠিক আছে? যদি থাকে বলবে। আচ্ছা, আমার প্রথম লাইনটার মিনিং কি ছিল তাহলে? আমি এগুলো বুঝলাম। আমার প্রথম লাইনটার মিনিং কি ছিল? এ কালেকশন এফ অফ সাবসেটস অফ এস। তাহলে এস এর যে সাবসেট গুলো আছে তাদের মধ্যে থেকে কিছু তুলে নেওয়া হচ্ছে। এস এর মধ্যে যদি 100টা সাবসেট থাকে, কথার কথা, তাদের মধ্যে থেকে আমি কিছু সংখ্যক তুলে নিলাম, নিয়ে এফ নামক একটা কালেকশন বানাচ্ছি। ঠিক আছে? নিয়ে এফ নামক একটা সেট বানাচ্ছি। তাহলে এফ এর মেম্বার মানে এস এর সাবসেট, প্রথম কথা। ঠিক আছে? দ্বিতীয় কন্ডিশন যেটা সেকেন্ড হোল্ড করতে হবে সেটা হলো এস নিজেই এফ এর একটা মেম্বার। আরে এস তো নিজে নিজে সাবসেট। আমার এফ টা ইভেন্ট স্পেস হতে গেলে এই কন্ডিশনটা লাগবে যে এস নিজে এফ এর একটা মেম্বার। এফ এর মেম্বার মানে কি? এফ কি ইভেন্ট স্পেস? এখানে কি লিখেছি? ইভেন্ট স্পেস মানে হলো সেট অফ অল ইভেন্টস। তাহলে এস নিজে এফ এর মেম্বার মানে এস একটা ইভেন্ট। সোজা কথায় বললে এস একটা ইভেন্ট। মাথা ঢুকে গেল কথাটা? আমি যেই কথাটা বললাম এস ইজ আ মেম্বার অফ এফ, তার মানে এস একটা ইভেন্ট। মাথায় ঢুকেছে কি ঢোকেনি বলো? ঠিক আছে? বেশ। স্যার বলছি যে স্যার এফ থেকে এফ সেটটা থেকে যদি কিছু একটা এলিমেন্ট তুলি, সাপোজ এই তুললাম, তো এটা যদি এফ এর মধ্যে না থাকে তখন কি হবে? তখন স্যার এফ সাবসেট মানে বিলংস টু এফ লিখতে পারবো। এক সেকেন্ড, তুমি এস থেকে একটা এলিমেন্ট তুলেছো, হ্যাঁ স্যার। যতক্ষণ সেটা এলিমেন্ট হিসেবে আছে তার সাথে এফ এর কোনো সম্পর্ক নেই। সেটাকে যদি তুমি সিঙ্গেলটন সেট বানাও, তুমি একটা এলিমেন্ট তুলেছো বলেছো, তো আমি যদি সেট বানাই তাহলে সিঙ্গেলটন তৈরি হবে। হ্যাঁ। সেই সিঙ্গেলটন সেটটা এফ এর মেম্বার হতে পারে, নাও পারে, সেটা তুমি দেখতে পাবে আর কি এফ এর মধ্যে আছে কি নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এবার বুঝলে? কিন্তু এস যদি পুরোটা তুলে নাও সেটা অবশ্যই এফ এর মধ্যে থাকবে, পুরো এসটা। সেটাই বললাম যে এস বিলংস টু এফ। ওকে স্যার, হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, পয়েন্ট নাম্বার 2।
for every a belongs to f, complement of a, complement মানে কি s minus a, মাইনাস সাইনটা এইভাবেও দেওয়া যায় এইভাবেও দেওয়া যায়, একই ব্যাপার, ঠিক আছে। s minus a এটা কিন্তু অলওয়েজ f এর মধ্যে থাকবে, ঠিক আছে, ওকে। আচ্ছা এই যে কথাটা লিখলাম এই কথাটার মানেটা কি? দ্যাট ইজ কমপ্লিমেন্ট। আচ্ছা কমপ্লিমেন্ট কথাটার মানে হলো উল্টোটা, বাকিটা, এক্সট্রাটা, ঠিক আছে, যেটা ওর মধ্যে নেই, যেটা a এর মধ্যে নেই সেটা, দ্যাট ইজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট COMPLEMENT দুটো কমপ্লিমেন্ট হয়, একটা হয় COMPLIMENT। জানো এই দুটো কমপ্লিমেন্টের মিনিং আলাদা কোথায়? এই যে কমপ্লিমেন্ট কথাটা লিখেছি আর এই যে কমপ্লিমেন্ট কথাটা লিখেছি দুটোর মিনিং এর মধ্যে তফাৎ জানো? একটা ই হয় একটা আই হয়। বলো এটার মানে কি? আই দিলে তার মানে কি? আই দিলে হচ্ছে প্রশংসা, কেউ ভালো গান করলো তাকে তুমি বললে খুব ভালো হয়েছে, দ্যাট ইজ কমপ্লিমেন্ট, COMPLIMENT, ঠিক আছে। আর এটার মানে অ্যাডিশনাল এক্সট্রা এগুলোকে বলে COMPLEMENT, ঠিক আছে, কমপ্লিমেন্ট, ওকে। The complement of an event is another event. একটা ইভেন্টের কমপ্লিমেন্ট আর একটা ইভেন্ট, ওই জন্যই তো বলছি যে যদি a টা f এর মধ্যে থাকে, মানে যদি a একটা ইভেন্ট হয় তাহলে a এর কমপ্লিমেন্টটাও f এর মধ্যে থাকবে, তার মানে a এর কমপ্লিমেন্ট আর একটা ইভেন্ট হবে। বুঝলে কি বুঝলে না বলো? বলো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর একটা পয়েন্ট নাম্বার 3, ঠিক আছে। ফর এভরি a1 a2 ... belongs to f, comma a1 union a2 union ... belongs to f। আচ্ছা এই যে কথাটা লিখলাম এর মানে হলো যে কোনো কাউন্টেবল সংখ্যক ইউনিয়নের ইভেন্টের ইউনিয়ন একটা নতুন ইভেন্ট। আমি এখানে লিখে দিই the countable union, আচ্ছা the union of any countable number of events, এইভাবে লিখো the union of any countable number of events। কতগুলো নিচ্ছ? কাউন্টেবল সংখ্যা। number of events is another event, ঠিক আছে। এইবার কথাটা মাথার মধ্যে একবার রিভাইজ করো, আমি হেল্প করছি। সাবজেক্ট সহজ, এই জিনিস থেকে একটু ম্যাথমেটিক্যাল থিওরি ঢুকে গেল, ঠিক আছে। এখান থেকে ম্যাথমেটিক্যাল থিওরি ঢুকে গেল, তুমি খেয়াল করো সেট থিওরি ঢুকলো, সেট থিওরি পিওর সেট থিওরি ঢুকলো। তোমাকে সেট থিওরির ব্যাপারটা এখানে ঢোকাতে হবে মাথার মধ্যে। ওই জন্যই আমি প্রথমেই তোমাকে বলেছি যে যদি এলিমেন্ট আর সাবসেটের মধ্যে তফাৎ না বুঝতে পারো তাহলে বলে দাও, যদি বুঝে যাও তো ঠিক আছে, আর যদি না বুঝতে পারো তো এখনো সময় আছে, এখনো বলো, কারণ যদি তোমার এখানে গন্ডগোল থেকে থাকে তাহলে খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা আমি আবার বলছি, দেখো রিপিট করছি, আমার পুরো স্টেটমেন্টটা রিপিট করছি, পুরো যেটা লিখেছি সেটা বুঝিয়ে রিপিট করছি। একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ই নিয়েছো, তার একটা স্যাম্পল স্পেস আছে, নাম করো তার s, ধরে নাও তার নাম s, দেন বাই দ্য ইভেন্ট স্পেস অফ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, তাহলে ওই র্যান্ডম এক্সপেরিমেন্ট যে ইভেন্ট স্পেস দেবে সেই ইভেন্ট স্পেস বলতে আমরা বুঝি এ কালেকশন। এর এ কালেকশন কথাটা বলেছি, তাহলে এরকম ইভেন্ট স্পেস কত আছে? অনেক থাকতে পারে, অনেক থাকতে পারে, ঠিক আছে। আমরা একটা কালেকশন নিচ্ছি, একটা ইভেন্ট স্পেস নিচ্ছি, সো উই মিন এ কালেকশন f of subsets of s satisfying the following conditions। এক নাম্বার, প্রথম কথা, এখানে একটা কন্ডিশন ঢুকে আছে, কিন্তু এখানে একটা কন্ডিশন ঢুকে আছে, f যেটা হবে মানে ইভেন্ট স্পেস যেটা হবে তার এলিমেন্ট গুলো s এর সাবসেট। প্রথম কথা, মানে এমন কেউ যদি থাকে f এর মধ্যে যেটা s এর সাবসেট নয়, তাহলে f টা কিন্তু কোনোদিন ইভেন্ট স্পেস হতে পারবে না। f এর এমন একটা মেম্বার যদি চলে আসে যেটা s এর সাবসেট নয়, তাহলে f টা কখনো ইভেন্ট স্পেস নয়, তারপরে অন্য কোনো কন্ডিশন চেক করারই দরকার নেই, ঠিক আছে। তাহলে প্রথম কন্ডিশন যে ভাই f এর এলিমেন্ট যেটা হবে সেটা s এর সাবসেট হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কন্ডিশন, s নিজে f এর এলিমেন্ট হবে, পুরো স্যাম্পল স্পেস নিজে f এর একটা এলিমেন্ট হবে, অর্থাৎ f এর এলিমেন্ট মানে f ইভেন্ট স্পেস, ইভেন্ট স্পেস মানে সেট অফ অল ইভেন্টস,
তাহলে এফ মানে সেট অফ অল ইভেন্টস, তাহলে এস যদি এফ এর এলিমেন্ট হয় তার মানে এস নিজে ইভেন্ট, তাই জন্য বললাম স্যাম্পল স্পেস ইজ অ্যান ইভেন্ট, এস ইজ অ্যান ইভেন্ট। ঠিক আছে, চলো নাম্বার 3, অ্যাকচুয়ালি নাম্বার 2 কিন্তু তিনটে কন্ডিশন হয়ে গেল। তারপরের কন্ডিশন, এ যদি এফ এর একটা এলিমেন্ট হয় তাহলে এ এর যে কমপ্লিমেন্ট এস এর মধ্যে থাকবে, এস এর মধ্যে এর কমপ্লিমেন্ট মানে কি, আমি তো এটা এস এর সাবসেট হিসেবে পাবো, বোঝো কথাটা, এটা এফ এর এলিমেন্ট এখানে লিখে দিয়েছি যে এ এফ এর এলিমেন্ট মানে এটা এস এর সাবসেট, তাহলে এটা এফ এর এলিমেন্ট নিয়েছি তার মানে সেটা এস এর সাবসেট, তাহলে এস এর মধ্যে এ এর একটা কমপ্লিমেন্ট তৈরি হবে। কমপ্লিমেন্ট কথাটা মানে অ্যাডিশনাল পার্ট, উল্টো পার্টটা এক্সট্রা যেটা পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এ এর যে কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এ সেটা নিজে একটা ইভেন্ট, অর্থাৎ সেটা এফ এর মেম্বার, তাই জন্য লিখেছি কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট ইজ অ্যানাদার ইভেন্ট। ঠিক আছে, তারপরে লাস্ট কন্ডিশন, যদি আমি এফ থেকে কাউন্টেবল সংখ্যক মেম্বার নিই, এবার কাউন্টেবল মানে কতগুলো নেব, একটা দুটো তিনটে এরকম নিতে পারি, অর্থাৎ তার চেয়ে বেশিও নিতে পারি, কিন্তু কাউন্টেবল যাকে গোনা যায়, কাউন্টেবল সংখ্যক মেম্বার যদি আমি এফ থেকে চুজ করে নিই, তাদের যদি ইউনিয়ন করি সেটা নিজে একটা এফ এর মেম্বার হবে, অর্থাৎ কাউন্টেবল ইউনিয়ন অফ ইভেন্টস ইজ অ্যানাদার ইভেন্ট, অর্থাৎ ইউনিয়ন অফ এনি কাউন্টেবল নাম্বার অফ ইভেন্টস ইজ অ্যানাদার ইভেন্ট। ঠিক আছে, এই হলো ইভেন্ট স্পেসের সংজ্ঞা, ডেফিনিশন। তাহলে ইভেন্ট স্পেস স্যাম্পল স্পেস দুটো আলাদা জিনিস। প্রথম কথা, স্যাম্পল স্পেস নিজে একটা ইভেন্ট, সুতরাং স্যাম্পল স্পেস নিজে ইভেন্ট স্পেসের মেম্বার। ঠিক আছে, তোমাদের যে বইগুলো বাজারে চলে, মার্কেটে যে বইগুলো চলে না, সেখানে কি লেখা থাকে জানো, সেখানে লেখা থাকে ইভেন্ট স্পেস ইকুয়াল ইকুয়াল স্যাম্পল স্পেস, যেটা একটা মারাত্মক ভুল। তোমাকে যে বইটা আমি রেকমেন্ড করেছি সেই বইটাতেও পাবে এই ভুল, আর যে বইগুলো থাকে, আমি যে বইটা পড়াই বা যে রেকমেন্ড করেছি সেটা ছাড়াও অন্যান্য জায়গায় গেলে দেখবে অন্যান্য যে টিচাররা আছে তারা ইসমাইল হক রেকমেন্ড করে, ওখানেও এই ভুল পাবে। কিছু টিচার আছে দেশেন ব্যানার্জি রেকমেন্ড করে, সেখানেও এই ভুল পাবে। ঠিক আছে, ওকে, এটা এমন একটা ভুল, সমস্ত লোকাল বইতে এই ভুলটা আছে। ঠিক আছে, ওকে, কিন্তু দুটো যে আলাদা সেটা তুমি এখনই ডেফিনেশন দেখে বুঝে গেছো। আরে বাবা, তোমার স্যাম্পল স্পেস নিজে ইভেন্ট স্পেসের মেম্বার, কি করে তুমি তাদেরকে সেম বলে দেবে? ঠিক আছে, ওকে, ইভেন্ট স্পেস কথাটার মানে কি, এই তো তুমি পড়লে, ইভেন্ট স্পেস মানে সেট অফ অল ইভেন্টস। ঠিক আছে, কিন্তু সমস্যাটা কোথায় হয় জানো, মানুষ কোথায় এই ভুলটা করে বসে, এই যে ডেফিনেশনটা আছে না, এনি ইভেন্ট ইজ এ সাবসেট অফ স্যাম্পল স্পেস, মানুষ ভাবে এর উল্টোটাও বোধহয় সত্যি। এখানে কি লেখা আছে, যে কোনো ইভেন্ট হলো স্যাম্পল স্পেসের একটা সাবসেট। এই কথাটার উল্টোটা কি হবে, স্যাম্পল স্পেসের সাবসেট হলো একটি ইভেন্ট, সেটা কিন্তু সত্যি নয়, দ্যাটস নট ট্রু। ঠিক আছে, যে কারণে আমি এখানে উল্টো দিকের ইমপ্লিকেশনটা দিতে পারিনি। এখানে ইমপ্লিকেশনটা কি দেওয়া আছে, যে এ যদি ইভেন্ট হয় তাহলে এটা স্যাম্পল স্পেসের সাবসেট। এখানে যদি উল্টো দিকের ইমপ্লিকেশনটা দিতাম তাহলে বোঝাতো যে এ যদি স্যাম্পল স্পেসের সাবসেট হয় এ একটা ইভেন্ট হবে। আমার কথাটা কি খুলে পরিষ্কার করা গেল নাকি এখনো জট পাকি রয়েছে, বলো অনির্বাণ? একটা কোশ্চেন আছে, পরিষ্কার আছে তো? কোশ্চেন আছে, কোশ্চেন আছে, হ্যাঁ বলো বলো, কোশ্চেন আছে বলো। ওখানে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে কি একাধিক ইভেন্ট স্পেস হতে পারে? একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের একাধিক ইভেন্ট স্পেস হতে পারে, ডেফিনিশন অনুযায়ী। স্যার তাহলে আমরা কিভাবে বলছি যে এর আগে একটা চেঞ্জ হবে? বেশ, বলো। স্যার এখানে কিভাবে বলছি যে সেট অফ অল ইভেন্টস ইজ ইভেন্ট স্পেস? এইটাই তো আমি ওই জন্য বললাম এটা ডেফিনিশন নয়। এটা আমি তোমায় বললাম না যে এটা একটা চলতি কথা। আমি তোমায় কি বললাম, এটা ভুল তো। যদি আমাকে বলো যে আমি এটাকে ডেফিনিশন হিসেবে লিখতে পারবো কিনা, কোনোদিন পারবো না, অবভিয়াসলি এটা ভুল। কিন্তু তোমাকে বোঝানোর জন্য এটা আমি বলেছি। এই যে ইভেন্ট স্পেস, স্পেস কথাটা আসছে, তার মানে সেট কথাটা আসছে, তার মানে এমন একটা সেট যার মধ্যে ইভেন্টগুলো রয়েছে, বুঝতে পারলাম? শুধু সেটুকু জোর দেওয়ার জন্য, সেটুকু যাতে মাথার মধ্যে ঢোকাতে পারি তাই জন্য বলেছি। এই জন্যই তো একে আমি আলাদা করে ব্র্যাকেটের মধ্যে রেখেছি, আর লেখার সময় বলেছি যে এটা ডেফিনিশন নয়। ডেফিনিশন অফ ইভেন্ট স্পেস বলে তো এই কারণে আমি আলাদা করে লিখে দিয়েছি যে দেখো এইটা ডেফিনিশন, এইটা ইভেন্ট স্পেসের ডেফিনিশন, আর এটা শুধুমাত্র একটা হিন্ট মাথার মধ্যে ঢোকানোর জন্য, দ্যাটস ইট।
হ্যাঁ স্যার বুঝতে পারছি। দুটোর মধ্যে তফাৎ এত সূক্ষ্ম না, এতটা বেশি মানে মিনিমাম তফাৎ, এতটা বেশি কি বলবো, এতটা বেশি সূক্ষ্ম, এতটা বেশি বলে না ওটাকে কি বলে, ওয়ার্ডটা মাথায় আসছে না, সফিস্টিকেটেড, এতটা সফিস্টিকেটেড দুটোর মধ্যে ডিফারেন্সটা যে মানুষজন এটা ফিল করতে পারে না। এই জন্য বইপত্রগুলো ভুলভাল দিকে বেরিয়ে চলে যায়। এই যে জিনিসটা বললাম এটা একটা মানে বলতে পারো সমস্ত বইতে থাকা একটি কমন ভুল। তুমি চাইলে ইনস্ট্যান্ট যে কোনো বই খুলে দেখে নাও, ইজ মাই রক, তারপরে তোমার অমৃতা গুপ্তা, তারপরে দেশেন ব্যানার্জি, যে কোনো বই খুলে দেখে নাও, পাবেই পাবে। এটা একটা কমন ভুল, ঠিক আছে? স্যার ইভেন্ট স্পেসটা ইকুয়াল স্যাম্পল স্পেস কিভাবে বলছে? ইভেন্ট স্পেসটা ইকুয়াল পাওয়ার সেট অফ স্যাম্পল স্পেস, এটা তো তাও মিনিং থাকতো। তাই তো এবার আমি তোমাকে যে কথাটা বলবো সেটা বললে তুমি বুঝে যাবে আরো ব্যাপারটা ক্লিয়ার করে। এক্সাম্পল, চলো দাঁড়া এক মিনিট। If S be a sample space of a random experiment E, then power set of S, P of S লিখলাম, power set of S, this is an event space. এটা একটা ইভেন্ট স্পেস, ঠিক আছে? আমরা যে প্রবাবিলিটি থিওরি পড়বো না, সেখানে আমরা এই ইভেন্ট স্পেসটা নিয়েই পড়বো, ঠিক আছে? যাতে থিওরিটা বেশি জটিল না হয়, কনসেপচুয়ালি থিওরিটা যেন টাফ না হয়ে যায়, ঠিক আছে? আমাদের সিলেবাসে এটাই রয়েছে। যখনই তুমি মেজার থিওরিটিক প্রবাবিলিটি পড়বে, সেখানে কিন্তু আরো অনেক ইভেন্ট স্পেস নিয়ে পড়া হয়, শুধুমাত্র এই ইভেন্ট স্পেসটা নয়, ওকে? তাই তুমি যেটা বলছিলে একটু আগে যে ইভেন্ট স্পেস মানে পাওয়ার সেট অফ স্যাম্পল স্পেস, অ্যাকচুয়ালি আমরা সেটাই পড়বো, পাওয়ার সেট অফ স্যাম্পল স্পেসটাকে ইভেন্ট স্পেস নিয়ে পড়বো। বাট তার আগে বললাম যে আরো অনেক ইভেন্ট স্পেস রয়েছে, কিন্তু সেগুলো আমাদের পড়ানো হয় না, যাতে থিওরিটা সহজ থাকে, কঠিন যাতে না হয়ে যায়, সেগুলো এমএসসি তে পড়ানো হয়। হলো? তফাৎটা বোঝা গেল? তফাৎটা ক্লিয়ার হলো? সঞ্চারী বলো 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 বলো। বেশ, আচ্ছা আচ্ছা, আমি একটু এক্সাম্পল দিই, আরো কিছু এক্সাম্পল দিই, ব্যাপারটাকে একটু ক্লিয়ার করি। বেশ, লেট S equals to HT, head tail। তুমি একটু আগে পড়েছো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যার স্যাম্পল স্পেস হেড টেল, ঠিক আছে? দেন F1 আমি একটা ইভেন্ট স্পেস তৈরি করছি, তুমি বলবে যে এটা ইভেন্ট স্পেস হলো কিনা। বলো তো F1 ইভেন্ট স্পেস হলো কিনা? বলবে। আমি তো হবে না, হবে না কেন? ফাই আছে তো, ফাই এর কমপ্লিমেন্ট তো পুরো সেটটা পাবে, আর পুরো সেটটা তো ওখানে নেই। পুরো সেটটা নেই? না না, সিম্পল আছে। পুরো সেটটাও তো আছে, এটা কি? হ্যাঁ এটা না, আমি ডবল এইচ কি ধরেছিলাম ওইটা। F1 F2 বলো এটা ইভেন্ট স্পেস হবে কিনা? বলো বলো বলো। কন্ডিশনগুলো হোল্ড করছে কিনা দেখো না। কি কি কন্ডিশন? প্রথম কন্ডিশন হচ্ছে এফ এর মেম্বার হতে গেলে এস এর সাবসেট হতে হবে। তো তুমি দেখে নাও যে এফ এর মেম্বার যারা আছে তারা F1 টা ধরো, প্রথমে F1 এর যারা মেম্বার আছে তারা এস এর সাবসেট কিনা। নাল সেট সবার সাবসেট, এটা এস এর সাবসেট, এটা তো নিজেই এস এর সাবসেট। আর দ্বিতীয় কি ছিল? এস নিজে থাকবে, এস তো আছে, এটাই তো এস, এটাই তো এস, এস তো আছে। তৃতীয় কি ছিল? কেউ থাকলে তার কমপ্লিমেন্ট থাকবে। দেখো এটার কমপ্লিমেন্ট এটা, এটার কমপ্লিমেন্ট এটা, কি এটার কমপ্লিমেন্ট এটা তো নাকি? নাল সেটের কমপ্লিমেন্ট এটা তো, বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এটাই। আবার এর কমপ্লিমেন্ট এটা তো নাকি? এস এর মধ্যে কমপ্লিমেন্ট দেখছো, তো এর কমপ্লিমেন্ট এটা হবে তো, বলো। হ্যাঁ স্যার।
বেশ 4 নম্বর কি ছিল কাউন্টেবল সংখ্যক মেম্বার যদি আমি f থেকে নিই তাদের ইউনিয়ন করি সেটা f এর মধ্যেই থাকবে তো মেম্বার নাও না কাউন্টেবল সংখ্যক আছে তো দুটো তো নাও না কাউন্টেবল সংখ্যক নি ইউনিয়ন করে দেখো f এর মধ্যে আছে কিনা আছে কি আছে কি নেই আছে স্যার মানে f1 এর মধ্যে তো f1 হলো ইভেন্ট স্পেস একটা একই ভাবে f2 এর মধ্যে দেখো সব প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে কিনা প্রথম প্রপার্টি কি ছিল প্রথম প্রপার্টি কিন্তু এটা যে f2 এর মেম্বার হলে s এর সাবসেট হবে দ্বিতীয় প্রপার্টি কি s টা নিজে f2 এর মধ্যে থাকবে তৃতীয় প্রপার্টি কি f2 এর মধ্যে কেউ থাকলে তার কমপ্লিমেন্ট থাকবে দেখো সব হোল্ড করছে 4 নম্বর প্রপার্টি কি f2 থেকে কাউন্টেবল সংখ্যক জিনিস নিলে তাদের ইউনিয়ন f2 এর মধ্যে থাকবে সব হোল্ড করছে তাহলে দেন দিস আর ইভেন্ট স্পেসেস তোমরা বলছিলে না যে একাধিক ইভেন্ট স্পেস হতে পারে হতে তো পারে অবশ্যই অবশ্যই পারে কিন্তু আমরা সাধারণত যেটা নিয়ে কাজ করব আমাদের জন্য সেটা হলো পাওয়ার সেট অফ s এটাই পাওয়ার সেট অফ s তাকাও এটাই পাওয়ার সেট অফ s অ্যাকচুয়ালি f2 যেটা লিখেছো সেটাই পাওয়ার সেট অফ s বুঝেছো বলো বাট f3 যদি আমি নিই বলো তো এটা ইভেন্ট স্পেস হবে কিনা হবে কি এটা ইভেন্ট স্পেস না স্যার কেন হবে না হবে না কেন হবে না স্যার s টা তো f3 তে বিলং করছে না হ্যাঁ এদের দুটোর ইউনিয়নটাও তো বিলং করছে না দুটোর কারণেই হবে না যে কোনো একটা যদি আটকে যায় তাহলে হবে না মানে তুমি ঠিক তুমিও ঠিক দুজনেই ঠিক দুজনে এক একটা করে বলেছো দুটোই ঠিক বলেছো দুটো কারণে ইন্ডিভিজুয়ালি হবে না যদি s না থাকে তাহলেও হলো না আবার যদি দুজনের ইউনিয়ন এর মধ্যে থাকে না থাকে তাহলেও হলো না ঠিক আছে সো দিস ইজ নট অ্যান ইভেন্ট স্পেস ঠিক আছে এর পরেও তুমি যদি আমাকে বলো যে ইভেন্ট স্পেস আর স্যাম্পল স্পেস একই জিনিস তাহলে সেখানে কি বলা হয় বলো যে ভাই এ কিচ্ছু বুঝলো না তাহলে ঠিক আছে এবং আশ্চর্যভাবে আজ পর্যন্ত আমি খুব কম মানুষকে দেখেছি যারা ইভেন্ট স্পেস স্যাম্পল স্পেসকে আলাদাভাবে বোঝে এবং বোঝাতে পারে আমি তোমাকে এই কথাটা কেন বললাম তুমি যখন কলেজে পড়বে কলেজে তো প্রবাবিলিটি পড়াবে তখনই বুঝে যাবে যে যে কলেজেই পড়ো না কেন ঠিক আছে চলো অন অ্যান অ্যাভারেজ 99.99% মানুষ ম্যাথসের টিচার যারা ম্যাথসের টিচার হয়ে প্রবাবিলিটি পড়ায় যারা তারা ইভেন্ট স্পেস স্যাম্পল স্পেসের তফাৎ বোঝে না ঠিক আছে দুর্ভাগ্যজনক কিন্তু এটাই ঘটনা ওকে চলো আচ্ছা তো আজকে আর খুব বেশি কিছু পড়ানোর আমার সুযোগ নেই 9টা বাজতে চললো তোমাদেরকেও একদিনে বেশি জিনিস মাথায় ঢোকাতে পারবো না যাকে মোটামুটি আমি বেসটা রেডি করে রাখলাম পরের দিনকে একদম থিওরিতে ঢুকে যাব আমি চাইছি কালকেই তোমাদের ক্লাস ফেলতে দেখা যাক কতটা কি ফেলা যায় আমি তাহলে জানিয়ে দেবো গ্রুপে প্রবাবিলিটি সাবজেক্টটা কতটা ইন্টারেস্টিং সেটা আশা করি আজকে বুঝেছো এবং যত দিন যাবে তত এর প্রতি ইন্টারেস্ট আরো বাড়তে থাকবে তবে আমার একটাই শর্ত ভাই তোমাকে আমি যেটা পড়াচ্ছি সেটা বাড়িতে একবার হলেও উল্টে পাল্টে দেখতে হবে আর একটা বই ধরিয়েছি সেই বইটাও একটু উল্টে পাল্টে ঘাঁটতে হবে ঠিক আছে প্রথম দিকে বইটা এখনো কিনতে পারিনি কোনো ব্যাপার না যখন বই আসবে তখন ঘাঁটবে অ্যাটলিস্ট আমি যেটা পড়ালাম সেটা তো ঘেঁটে নাও ঠিক আছে তাহলেই তোমার ইন্টারেস্টটা অটোমেটিক ধরে থাকবে ওকে তবে একটা জিনিস যদি তুমি ক্লাস মিস করো স্কিপ করো না পড়ে চলে আসো পড়লাম না ছেড়ে দিলাম একদিন গেল পরে পড়ে নেবো এই জিনিসগুলো করলে কিন্তু তখন তুমি আস্তে আস্তে পিছিয়ে যাবে এবং যখনই পিছিয়ে যাবে তখনই কিন্তু সাবজেক্টে আর মাথায় ঢুকবে না কারণ জিনিসগুলো কিন্তু একটার প্রতি একটা রিলেটেড আজকে আমি ইভেন্ট স্পেসের ডেফিনিশন তোমায় বোঝালাম ইভেন্ট স্পেসের এক্সাম্পল তোমায় দিলাম কারা ইভেন্ট স্পেস হবে কেন হবে যারা হবে না তারা কেন হবে না সব বললাম যদি ধরো এই জিনিসটা তুমি পড়লে না ভুলে গেলে মাথায় রাখলে না কালকে আমি তোমায় যখন পরের জিনিসটা পড়াবো যখন তোমায় বলবো যে ভাই সাহেব প্রবাবিলিটি হলো আ ফাংশন ফ্রম সাম ইভেন্ট স্পেস টু দ্য সেট অফ রিয়েল নাম্বারস তখন তুমি চোখে অন্ধকার দেখবে ভাই ইভেন্ট স্পেসটা কি ছিল ঠিক আছে চলো আজকের জন্য এতটাই কথা হচ্ছে নেক্সট ক্লাসে আমি জানিয়ে দেবো কবে ক্লাস হবে আশা করি জিনিসগুলো ভালো লেগেছে এবং পড়বে ঠিক আছে কথা হচ্ছে পরের ক্লাসে আর আমি ভিডিওটা দেবো একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে ঠিক আছে ওকে
তাহলে তোমরা যখন ম্যাক্সিমাম অনেকজন আসবে তখন আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, বন্ধু বান্ধব একসাথে ডিসকাশন করতে পারবে, একটা গ্রুপ ডিসকাশন হবে। ডিসকাশন যত হবে তত সাবজেক্টটা এনরিচ হবে, ঠিক আছে? তত বেশি সাবজেক্টে এগোবে, তত ভালো বুঝবে, ঠিক আছে? চলো টাটা, কথা হচ্ছে পরে, চলো থ্যাংক ইউ স্যার। চলো, থ্যাংক ইউ।